আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান কমেন্ট করে। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? জ্যোতি সরকার আদাব। শুরু করে দেব, ক্লাসটা এখনই শুরু করে দিব আর আমি 30 সেকেন্ড সময় নিব। 30 সেকেন্ড সময় নিয়ে ক্লাসটা শুরু করে দিব। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ওকে, ভিডিও ওকে, দেখা যাচ্ছে তো ক্লিয়ার, তাই না? অল ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা আমরা গতদিন কত পর্যন্ত করছিলাম? গতদিন আমরা করছিলাম মানে 9 নাম্বার 10 9 নাম্বার পর্যন্ত করছিলাম, তাই না? 9 তাই না? আচ্ছা, ভিডিও ঠিক আছে কি? দেখতে পাচ্ছেন কি? আটকে গেল কেন ভিডিও? ভিডিও আটকে গেল কেন? ঠিক আছে না? আচ্ছা 9 নাম্বার পর্যন্ত করছিলাম, তাহলে আজকে 10 নাম্বার থেকে শুরু করছি। 10 নাম্বার প্রশ্ন স্ক্রিনে আসছে, দেখেন এখানে লেখা আছে দুইজন ব্যক্তি x এবং y। ওখানে একটু বানানটা স্পেলিং দেখেন, ওখানে ঢ এবং মূর্ধন্য আছে, আসলে এটা ইংলিশ করতে মনে নেই। হ্যাঁ, আচ্ছা তাহলে কি হচ্ছে? ওটা তো দুইজন ব্যক্তি x এবং y উত্তর দক্ষিণ বরাবর, আচ্ছা উত্তর দক্ষিণ বরাবর পরস্পর হতে 50 গজ দূরে দাঁড়িয়ে আছেন। তার মানে x একজন ব্যক্তি, ওখানে মূর্ধন্য এবং ঢয়ের জায়গা x এবং y, ঢ মানে x আর মূর্ধন্য মানে y ধরবেন। হ্যাঁ, এখানে একটু মানে সেটা ঠিকই আছে, শীট সামনে নিয়ে বলবেন সবসময়। আচ্ছা 50 গজ, তারা উত্তর দক্ষিণ বরাবর পরস্পর থেকে 50 গজ দূরে দাঁড়িয়ে আছে। তার মানে এই দুজন লোক উত্তর দক্ষিণ বরাবর দাঁড়ায় আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব 50 গজ। ওকে, সেখান থেকে ঢ মানে x 65 গজ পশ্চিমে এবং মূর্ধন্য মানে হচ্ছে y 55 গজ পূর্বে হাঁটলো। তার মানে ওই যে দাঁড়াইছিল দুইজন উত্তর দক্ষিণ বরাবর, সেখান থেকে x কি করছে? সেখান থেকে x 65 গজ পশ্চিমে হাঁটছে ওইখান থেকে, আর y হচ্ছে 55 গজ পূর্বে হাঁটছে। এক বর্তমানে তাদের মধ্যকার সরাসরি দূরত্ব কত? আচ্ছা তাহলে প্রথমে ইনস্ট্রাকশন অনুযায়ী চিত্র আঁকাতে হবে। তাহলে আমরা এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা একটু নোট করে রাখছি, নর্থ সাউথ ইস্ট এন্ড ওয়েস্ট। তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এখন এই যে x এবং y, এখানে কিন্তু ঢ মূর্ধন্য যে সেই স্ক্রিনে উঠছে, আপনাদের কাছে শীট যেটা আছে ঠিক আছে। আচ্ছা এরা উত্তর দক্ষিণ বরাবর দাঁড়ায় আছে, তার মানে এরা এই যে উত্তর দক্ষিণ মানে এই বরাবর, তার মানে এরা এই বরাবর দাঁড়ায় আছে। তাহলে x আছে উত্তরে, এই যে x এখানে, y এখানে। আচ্ছা তাহলে এই যে x এবং y এরা দুইজন, হ্যাঁ এরা দুইজন পরস্পর থেকে কত গজ দূরে দাঁড়ায় আছে? যে উত্তর দক্ষিণ বরাবর। হ্যাঁ, এরা দুইজন পরস্পর থেকে 50 গজ দূরে, তার মানে এই যে এই মাঝখানে যে ডিসটেন্স এটা হলো 50 গজ। এবার কি করছে? এবার সেখান থেকে মানে এই যে এরা যেখানে যেখানে দাঁড়াইছিল এখান থেকে আর এখান থেকে, সেখান থেকে x 65 মিটার 65 গজ পশ্চিমে, তার মানে এই জায়গা থেকে x 65 গজ পশ্চিমে গেছে। তাহলে x আছে এখানে দাঁড়ায়, এখানে যদি দাঁড়ায় থাকে এখান থেকে পশ্চিম কোন দিকে? পশ্চিম কিন্তু এখান থেকে এই পাশে, দেখেন এই যে, তাহলে সে পশ্চিমে গেছে মানে এইদিকে গেছে। ঠিক আছে, এদিকে কত গজ? এদিকে গেছে 65 গজ, তার মানে এই যে 65 গজ। তাহলে x এখন এখানে আছে আর y গেছে কোন দিকে? এবং y 55 গজ পূর্বে হাঁটলো, তার মানে y ছিল এখানে, এখান থেকে সে পূর্বে যাবে। এখান থেকে পূর্ব কোন দিকে? পূর্ব তো এইদিকে, দেখেন পূর্ব এইদিকে, তার মানে y এইদিকে গেছে কত গজ? 55 গজ। তাহলে এখন y আছে এখানে, x আছে এখানে। এখন বলছে এদের মধ্যকার সরাসরি দূরত্ব কত? আচ্ছা এখন এদের মধ্যকার সরাসরি দূরত্ব কত? মানে এই যে এখানে আছে x আর এখানে আছে y, সরাসরি দূরত্ব মানে যে এইটা নির্ণয় করতে বলছে। হ্যাঁ,
এই যে এই দূরত্বটা, তাহলে আমরা ধরলাম এটা হলো a, এটা হলো b। তাহলে x এবং y এর মধ্যকার সরাসরি দূরত্ব বের করতে হলে আমাকে এই ডিসটেন্সটা বের করতে হবে। তাহলে আমি আগেই বলছিলাম যখন আমরা এরকম ডিসটেন্স বের করব তখন আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজ আঁকানোর জন্য কোনো ব্যাপার না, এই দেখেন এই যে এই হয়ে গেল সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এইটা হলো সেই সমকোণ 90 ডিগ্রি, যেটা দেখেন সমকোণের এই অতিভুজ, এই যে এটা হলো অতিভুজ, এবি হলো অতিভুজ, বুঝতে পারছেন? সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ। তাহলে আমাদের এবি বের করতে হবে। তাহলে আমাকে যদি এবি বের করতে হয়, এই অতিভুজ যদি বের করতে হয়, তাহলে এই লম্ব লাগবে, এই ভূমি লাগবে। এটা তো দেয়া নাই, এটা দেয়া নাই তো কি হইছে? এটার বিপরীত বাহু এটা, এটা 50 মানে এটা 50, তাহলে এটা 50, ঠিক আছে। আচ্ছা, এখন আমার এই পুরোটা লাগবে, এই পুরোটা লাগবে, এইটুক 55, দেখেন এখান থেকে এদিকে গেছিল 55, কিন্তু এইটুক কত? এইটুক জানি না, তো কি হইছে? এটার বিপরীত বাহু এটা, তাহলে এটা 65 মানে এটা 65, তাহলে এটা টোটাল কত হলো? এই যে 65 প্লাস 55, তাহলে কত? 130। তার মানে এই টোটালটা হলো 130, এই যে এই টোটালটা 130, এটা কত? 50। তাহলে আমি এটা যদি বের করতে চাই, তাহলে আমার পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। এই যে অতিভুজ স্কয়ার, তার মানে অতিভুজ মানে এখানে কি এবি, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব মানে 50, তাহলে 50 স্কয়ার প্লাস ভূমি, ভূমি মানে ভাই 130, 130 স্কয়ার। আমি আপনাদেরকে বলছিলাম যে সকল সংখ্যার শেষে 0 থাকে তাদেরকে বর্গ করার জন্য কি বলছিলাম? বর্গ করার জন্য বলছিলাম প্রথমেই সংখ্যার বর্গ করবেন। এখানে 5 আছে না, 5 এর স্কয়ার কত? 25। এখানে কয়টা শূন্য? একটা, বর্গ করলে ডাবল হয়, মানে শূন্য একটা থাকলে দুইটা হয়ে যাবে। ওকে, এখানে 13 এর স্কয়ার করেন, 13 এর স্কয়ার কত? 169, 13 এর স্কয়ার 169। এখানে কয়টা শূন্য? একটা, স্কয়ার করলে হবে দুইটা। আচ্ছা, এখন আমি যোগ করে দিচ্ছি, 0 0 9 5 14 4, হাতে কত হচ্ছে? 1, 6 আর 2 8 আর 1 9। আচ্ছা, 130 স্কয়ার, 130 স্কয়ার, ঠিক আছে তো ক্যালকুলেশন। আচ্ছা, এখানে কত হচ্ছে? 65 55 65 120, এটা 120, সরি এটা 120, 120। তাহলে 130 না 120 যোগ করতে ভুলে গেছি। তাহলে 120 হলে পরে প্রথমে 12 স্কয়ার কত? 144, 144 আর দুইটা শূন্য, একটা শূন্য আছে, স্কয়ার করলে দুইটা হবে। আচ্ছা, তাহলে শূন্য দুইটা বসলো, 4 আর 5 9, 9 হাতে নেই, 4 আর 2 6 হাতে নেই 1, 169। তাহলে ab স্কয়ার ইজ ইকুয়াল টু এত, কিন্তু আমার তো লাগবে ab, তাহলে স্কয়ারটা এই পাশে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে একবার ab ইজ ইকুয়াল টু স্কয়ার রুট 16900। এখন আমি বলছিলাম বর্গমূল করার সময় দেখতে হবে যে এই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা। আমি বলছিলাম যে যে সকল সংখ্যার শেষে 0 থাকে তারা পূর্ণবর্গ কিনা, সেটা ম্যাথ ক্লাস আমরা আলোচনা করছিলাম যে লাস্টে কি হতে হবে? জোড় সংখ্যক শূন্য থাকতে হবে এবং শূন্য ব্যতীত যে টার্মটা আছে সেটাকে পূর্ণবর্গ হতে হবে। তাহলে এখানে জোড় সংখ্যক শূন্য আছে দুইটা, আর এটা পূর্ণবর্গ 169, তার মানে এটার বর্গমূল হবে। তাহলে শূন্য যে সকল সংখ্যার শেষে শূন্য থাকে তাদের বর্গমূল করার জন্য কি বলছিলাম? বলছিলাম যে এই লাস্টের দুইটা শূন্য, যে কয়টা শূন্য থাকবে বর্গমূল করলে অর্ধেক হয়ে যাবে। তাহলে দুইটা শূন্য ছিল, হবে একটা। ওকে, আর 169 এর বর্গমূল কত? 13, তাহলে এখানে 13, ব্যাস। তাহলে এত গজ। ওকে, আচ্ছা, তার মানে এত গজ, তাদের মধ্যবর্তী দূরত্ব এখন এত গজ। তাহলে কি করতে হবে? শূন্য যে কয়টা থাকবে তার অর্ধেক লিখবেন আর এইটার বর্গমূল করে দিয়ে সামনে বসাই দিবেন। আশা করি বুঝতে পারছেন সবাই। ক্লিয়ার সেটা? সাউন্ড ওকে থাকার কথা তো, সাউন্ড ওকে আছে না? সাউন্ড ওকে থাকার কথা। কেন একটু আস্তে শোনা যাবে কেন? সাউন্ড ওকে নেই? আচ্ছা, মুছে দিচ্ছি এটা। হ্যাঁ, একদম সিম্পল, চিত্রটা যদি সুন্দর করে আঁকাতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 10 এর পরে 11। আচ্ছা, 11তে কি বলছে? বলছে ঋণা পূর্ব দিকে এ বিন্দু থেকে, ওখানে অ আছে না, ওইটা অ মানে এ বিন্দু। হ্যাঁ, লেখার সময় একটু খেয়াল করা দরকার ছিল, আপনারা একটু শীট নিয়ে বলবেন। অ ইজ ইকুয়াল টু এ বিন্দু। হ্যাঁ, আর একটা কি আছে?
ই বিন্দু, ই মানে হচ্ছে বি বিন্দু। আচ্ছা এটা একটু খেয়াল রাখেন। আচ্ছা কি বলছে, রিনা পূর্ব দিকে এ বিন্দু থেকে বি বিন্দুতে 10 ফুট হাঁটলো। আচ্ছা এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল 10 ফুট হেঁটে। আচ্ছা এ বিন্দু থেকে বি বিন্দুতে 10 ফুট হেঁটে গেল, এ বিন্দু থেকে বি বিন্দুতে 10 ফুট হাঁটলো, এরপর ডান দিকে ঘুরলো, এবং 3 ফুট হাঁটলো। আচ্ছা তারপর ডান দিকে ঘুরে 3 ফুট হাঁটলো, আবার সে ডান দিকে ঘুরে, এরপর আবার ডান দিকে ঘুরে 14 ফুট হাঁটলো। সে এখন এ বিন্দু থেকে কত দূরে অবস্থান করছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন সে এখন এ বিন্দু থেকে কত দূরে অবস্থান করছে। তাহলে ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা চিত্র আঁকাবো। আচ্ছা এইটার জন্য আমরা একটু কাগজের হেল্প নিব। কেন কাগজের হেল্প নিব? আগে বলছিলাম ডান বাম থাকলে কাগজ দিয়ে করাটা সুবিধা। আচ্ছা তাহলে রিনা পূর্ব দিকে এ বিন্দু থেকে বি বিন্দুতে 10 ফুট হাঁটলো। তাহলে প্রথমে সে পূর্ব দিকে হাঁটছে, কোথা থেকে যাত্রা শুরু করছে আমরা জানি না, ধরলাম এখান থেকে যাত্রা শুরু করছে। মনোযোগ দেন, এই যে কাগজ দিচ্ছি। তাহলে পূর্ব দিকে হাঁটবে, পূর্ব দিক মানে কিন্তু এই দিক। তাহলে এখান থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে পূর্ব দিকে 10 ফুট হাঁটবে। তাহলে পূর্ব মানে এইদিকে, এদিকে 10 ফুট হাঁটলো। এই যে এইটুকু 10, এদিকে 10 ফুট হাঁটলো। আচ্ছা এদিকে যদি 10 ফুট হাঁটে, তাহলে এদিকে সে কিন্তু এদিকে যাচ্ছে, তীর চিহ্নের দিকে। এবার কি হয়েছে, এবার সে এরপর সে ডান দিকে ঘুরলো। আমি বলছিলাম এই যে ডান বাম আসলে কি করতে হবে, ডান বাম আসলে কিন্তু আমরা যেদিকে এই তীর চিহ্নকে সবসময় উপরে নেব, তার মানে সে এখন এইদিকে যাচ্ছে। হ্যাঁ এবার সে ডানে ঘুরছে, ডান কোন দিকে, ডান কিন্তু তীর চিহ্ন এইদিকে, মনে করেন আপনি এইদিকে যাচ্ছেন, তীর চিহ্নের ডান কোন পাশে, এটা ক্লাসে কিন্তু বুঝাইছি। তাহলে ডান এই পাশে, এখন এইদিকে ঘুরবে, এইদিকে ঘুরে কত ফুট হাঁটবে, এদিকে ঘুরে সে 3 ফুট হাঁটবে। আচ্ছা এদিকে ঘুরে 3 ফুট হাঁটলো, তাহলে এই যে এদিকে 3 ফুট গেল। আচ্ছা এবার কি বলছে, এরপর আবার সে ডান দিকে ঘুরলো, এখন তাহলে তীর চিহ্ন আবার উপরে নিতে হবে। এবার আবার ডান দিকে ঘুরলো, এবার ডান কোন দিকে, এবার কিন্তু এই পাশে ডান, এই ডান দিকে ঘুরে সে 14 ফিট হাঁটলো। তাহলে এটা গেল 14 ফিট। তাহলে এইটুকু যদি 10 হয় তাহলে 14টা একটু বড় করে আঁকাতে হবে, তাহলে এটা হলো 14। তাহলে সে এখন এখানে আছে, এখান থেকে যাত্রা শুরু করছিল, এখানে আছে। তাহলে এই যে যাত্রা শুরু করছিল এ থেকে বি বিন্দুতে গেছিল, মানে এটা ছিল বি বিন্দু, সেখান থেকে ডানে ঘুরছিল, এই যে সেখান থেকে আবার ডানে ঘুরে 14 ফিট, এটা 14 ফিট। এখন সে এখন আছে এখানে, যাত্রা করছিল এখান থেকে। তাহলে বলছে এখন যাত্রা বিন্দু থেকে সে কোথায় আছে, তার মানে এই দূরত্বটা যাচ্ছে, কিন্তু এই যে এই দূরত্বটা। তাহলে এই দূরত্বটা যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাকে একটা পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাস মানে সমকোণী ত্রিভুজ বানাতে হবে। ভেরি ইজি, আমি এই যে এখান থেকে এটা লম্ব টেনে লিখলাম, ব্যাস এটা হয়ে গেল সমকোণী ত্রিভুজ। বোঝা গেছে সমকোণী ত্রিভুজ? তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা কত আমাকে বের করতে হবে, কিন্তু এই যে ধরেন এটা হলো ডি, তাহলে ডি বিন্দুতে এসে থামছে, তাহলে এটা বের করতে হবে। তাহলে সে এটা, তাহলে এই এডি মানে এইটুকু তো বের করতে হবে, এটা তো সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে এটা যদি বের করতে হয়, তাহলে এই অতিভুজ বের করতে হলে লম্ব লাগবে, ভূমি লাগবে। এই লম্ব দেওয়া নাই সরাসরি, এই যে এই বাহু 3, তার মানে এটা 3। এখন দেখেন এই টোটালটা কিন্তু 14, এই টোটালটা যদি 14 হয় তাহলে এটা 10, তাহলে 14 থেকে 10 বাদ দিলেই তো এইটুকু পাবো। তার মানে এইটুকু হলো, যেটুকু হলো যে 14 - 10 = 4, তার মানে এইটুকু হলো 4। তাহলে আমরা এই এডি কিভাবে বের করব? তাহলে এটা হলো 3, এটা হলো 4, তাহলে এডি স্কয়ার এই যে লম্ব স্কয়ার মানে 3 স্কয়ার, ভূমি স্কয়ার মানে 4 স্কয়ার, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, 16 9 25, তাহলে এডি স্কয়ার = 25। কিন্তু আমাদের লাগবে এডি, তাহলে এডি অতএব এডি √25, আর √25 মানে 5। বুঝা গেছে সেটা? আর আমরা সবাই জানি যে 3:4:5, এই যে পিথাগোরিয়ান ট্রিপল, একটা 3 একটা 4, তাহলে আরেকটা হবে 5, এই যে এক বাহু 4 এক বাহু 3, তাহলে এই বাহু অবশ্যই 5 হবে। আশা করি বুঝতে পারছেন সবাই। জি, তাহলে যখন ডান বাম কথাটা চলে আসবে, শুনেন, যখন ডান বাম কথাটা চলে আসবে আমরা তখন কি ইউজ করব, আমরা খাতা ঘোরায় ঘোরায় ইউজ করব। কিন্তু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যখন বলবে তখন তো আমরা খাতা ঘোরানোর দরকার নাই, কারণ আমি এটা দেখি তখন কি করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। জি, সবাই উত্তর দিয়েছেন, ধন্যবাদ। জি, যখনই ডান বাম চলে আসবে তখন আমরা খাতা ঘোরায় অঙ্কটা করব। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন সবাই। ক্লিয়ার না বিষয়টা? ওকে, আপনার তো সামনে যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা ঘুরে ঘুরে নেবেন। তীর চিহ্ন সবসময় আপনার সামনে রাখবেন, কারণ তীর চিহ্ন ডান বাম মানে মনে করেন যে আপনি তীর চিহ্ন বরাবর হাঁটছেন, এখন আপনার ডান বাম যে পাশে ওই তীর চিহ্ন বরাবর, তীর চিহ্নের ডান বামও সেই পাশে। ঠিক আছে ভাই? জি, তাহলে এটা কত নাম্বার ছিল? এটা ছিল 11 নাম্বার, কোশ্চেন নাম্বার 11। আচ্ছা, কোশ্চেন 11 এর পরে আমরা চলে যাব হচ্ছে কোশ্চেন 12।
পিথাগোরাসের এই অনুপাতগুলো আমি এটা জ্যামিতি ক্লাসে আপনারা পাবেন। হ্যাঁ, আমি আবার আপনাদেরকে বলছি এটা জ্যামিতি ক্লাসের আলোচনা। আমি জ্যামিতি ক্লাসে এটা বোঝাবো আপনাদেরকে। আপনার এই যে এগুলা এই 3 4 5 না, যে কোনো কিছু দেখেই আপনি উত্তর দিতে পারবেন। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন। যারা এখন জ্যামিতি ক্লাসে, তো আমি যাইনি, জ্যামিতি ক্লাসে গেলেই আমি বোঝাবো, কোনো সমস্যা নেই। কোন সিকোয়েন্স? হ্যাঁ 3 4 5 এটা তো আমি দিচ্ছি, আমি তো বলেই দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ এটা 3 4 5 আছে, এটা তো আপনি জ্যামিতি ক্লাস যারা করছেন, মানে আগের ব্যাচের যারা আছেন, মানে আমার 41 এ যারা ছিলেন, তাদের কিন্তু এই ক্লাস করার কথা। জ্যামিতি ক্লাসে কিন্তু এটা ডিটেইল আলোচনা হয়েছে এবং অনেক অঙ্ক করাইছি, না হলে অন্তত 30 40 টা অঙ্ক করাইছি। জি আচ্ছা, এখন আমি 12 পরে 13 তে যাচ্ছি। আচ্ছা সরি, 11 পরে 12 12 দেখেন। আচ্ছা 12 তে কি বলা হয়েছে? দুটি প্লেন একসাথে বিমানবন্দর ত্যাগ করলো। আচ্ছা দুটি প্লেন একসাথে বিমানবন্দর ত্যাগ করলো, ত্যাগ করে 1 মিনিট পরে 1 মিনিট পরে এ বিমানটি, মানে দুইটা বিমান, একটা বিমানের নাম এ, ওই যে অ আছে, অ মানে এ, হ্যাঁ অ ইজ ইকুয়াল টু এ, আর একটা আছে কি ই, এই যে জায়গাটা খেয়াল করেনি, হ্যাঁ যে যাকে দিয়ে লেখা উনি খেয়াল করেনি। আচ্ছা এই জায়গায় একটু খেয়াল করেন, দুটি প্লেন একসাথে বিমানবন্দর ত্যাগ করলো 1 মিনিট পর এ বিমানটি, মানে একটা বিমানের নাম এ আর একটা বিমানের নাম বি, সেই এ বিমানটি বিমানবন্দর থেকে 33 মাইল উত্তরে। আচ্ছা এবং বি বিমানটি বিমানবন্দর থেকে 56 মাইল পূর্বে অবস্থান করছে। এই অবস্থায় বিমান দুটির মধ্যকার দূরত্ব কত? আচ্ছা প্রশ্ন হচ্ছে দেখেন, দুইটা বিমান এক জায়গায় ছিল, একটা জায়গায় ছিল, সেই জায়গা থেকে কি করছে, একই সময়ে বিমানবন্দর ত্যাগ করছে, মানে দুইজনই কোন দুইটা জায়গার উদ্দেশ্যে রওনা করছে। ধরেন এই জায়গাতে বিমান দুইটা ছিল, এই পি বিন্দু, এটার নাম পি বিন্দু, এই জায়গাতে দুইটা বিমান ছিল। এখন অনেকে আমাকে প্রশ্ন করবেন, আচ্ছা ভুল বুঝবেন না, ওটা একটা 3 ঘন্টার আলোচনা। হ্যাঁ ওটা 3 ঘন্টার আলোচনা, জ্যামিতি ক্লাসের 3 ঘন্টার আলোচনা। আমি তো বলেছি যে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে করবেন, ওই শর্টকাট আপনার না জানলেও চলবে, ঠিক আছে, ওই শর্টকাট দিয়ে না করলেও চলবে। আপনি পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 3 লাইন করতেই হবে, সমস্যা কি? দেখে উত্তর যদি না দিতে পারেন তাহলে 3 লাইনে করে ফেলবেন, সমস্যা নেই। হ্যাঁ সবসময় দেখে উত্তর দেওয়া যাবে এরকমও বিষয়টা না, তবে 90% কেসে দেওয়া যায়, তার জন্য কিছু ডেটা মুখস্থ রাখা লাগে। হ্যাঁ আচ্ছা এবার দেখেন, তাহলে এই যে পি বিন্দুতে দুইটা বিমান অবস্থান করছে, এখান থেকে দুইটা বিমান যাত্রা শুরু করবে, একই সাথে বিমানবন্দর ত্যাগ করছে। এখন এই বিমানবন্দর ত্যাগ করার 1 মিনিট পর এ বিমানটি বিমানবন্দর থেকে 33 মাইল উত্তরে অবস্থান করছে। তার মানে এখান থেকে যখন যাত্রা শুরু করছে 1 মিনিট পর এ বিমান, মানে দুইটা যে বিমান তার ভিতর এ বিমানটা 1 মিনিট পরে 33 মাইল উত্তরে চলে গেছে। তাহলে উত্তর কোন দিকে? এদিকে, তাহলে এখান থেকে এইদিকে 33 মাইল চলে গেছে। এই যে এ বিমানটা এখানে চলে গেছে, এই যে এ বিমান। হ্যাঁ আচ্ছা এবং বি বিমানটি বিমানবন্দর থেকে 56 মাইল পূর্বে অবস্থান করছে। তার মানে এখন এখান থেকে বি বিমান কোন দিকে গেছে? পূর্ব দিকে গেছে। তার মানে এখান থেকে পূর্ব দিক কোন দিকে? এইদিকে। তার মানে এখান থেকে পূর্ব দিকে গেছে 56 মাইল। এই যে বি বিমানটা এখানে আছে, এই যে 1 মিনিট পরে এ বিমান আছে এখানে আর বি বিমান আছে এখানে। ওকে, এবার বলছে তাদের মধ্যকার দূরত্ব কত। তাহলে এই যে এ বিমান আর এই বি বিমান, এদের মধ্যকার দূরত্ব মানে এই ডিসটেন্সটা চাইছে। বোঝা গেছে বিষয়টা? এই ডিসটেন্সটা। তাহলে এবি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে একই জিনিস, এটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তাহলে এটা হলো অতিভুজ। এই অতিভুজ বের করতে হলে এই যে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, তাহলে আমরা কি করব? এবি স্কয়ার, যদিও লম্ব ভূমি ফিক্স না, কিন্তু আবার বলছি লম্ব স্কয়ার মানে 33 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 56 স্কয়ার। তাহলে এবি ইজ ইকুয়াল টু হোয়াট? এই যে রুট 33 স্কয়ার প্লাস 56 স্কয়ার। এখন কি করতে হবে? 33 এর স্কয়ার করতে হবে। 33 এর স্কয়ার করব, আলাদা করে নেবেন, আমরা ক্লাসে শিখছি কিন্তু বর্গ ক্লাসে। প্রথমে এটা বর্গ করবেন 3 স্কয়ার 0 9, তারপর এটা বর্গ করবেন 3 স্কয়ার 0 9, এবার এটা দিয়ে এটাকে গুণ, 3 3 এ 9, তাকে দ্বিগুণ 9 2 এ 18, এই মাঝখানে বসাই দেন 9 8 9 9 1 10 0, 9 1 10 0 1 1089। তার মানে এটা হলো 1089 প্লাস 56 স্কয়ার। 56 স্কয়ার এটা আলাদা করে নেবেন, 5 স্কয়ার 25, 6 স্কয়ার 36, 5 6 30, 30 দুগুণ 60, এখানে বসালাম 6 3 5 5 6 11 1 হাতে 1 3156, তার মানে 3056
156। এখন এই দুইটা যোগ করলে কত হচ্ছে? এই দুইটা যোগ করলে হচ্ছে 4225। 4225, তার মানে ab = √4225। এবার বর্গমূল যেভাবে করাইছি ক্লাসে, বর্গমূলের ক্লাসে এটা বর্গমূল শর্টকাটে বের করে দেখাইছি, ওইভাবে করবেন। হ্যাঁ, আর এটা অপশন দেখে বোঝা যাচ্ছে আমরা সবাই জানতাম যে কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে যদি 25 থাকে তাহলে এর যে বর্গমূল হবে তার শেষে 5 থাকবে, তার শেষে 5 থাকবে, অন্য কিছু থাকবে না। তাহলে অপশনে দেখতে হবে কোন সংখ্যার শেষে 5 আছে। কত নাম্বার অপশন আছে? জি আচ্ছা, অপশন দেই না, অপশন দেই। 1 নাম্বার অপশন, এখানে অপশন থাকবে কিন্তু 82 মাইল। 2 নাম্বার অপশন হচ্ছে 119 মাইল। 3 নাম্বার অপশন হচ্ছে 65 মাইল। এটা অপশন ছিল, আমি এখানে আপনাদের শীটে দেখবেন অপশন আছে, এই যেটা। তাহলে এখন দেখেন, যেহেতু এই সংখ্যার শেষে কত 25, কোন সংখ্যার শেষে যদি 25 থাকে তাহলে এর যে বর্গমূল হবে যদি পূর্ণবর্গ সংখ্যা তার শেষে 5 থাকবে। তাহলে অপশনে কার শেষে 5 আছে? 65 শেষে 5 আছে, সুতরাং 65 উত্তর। পুরো বর্গমূল না করলেও সমস্যা নাই। হ্যাঁ, 31, 36 না 56? হয়েছে এটা? আচ্ছা, এখানে কত লিখছি আমি? 31, 36। এটা 31, 36, সরি আমি ভুল করে লিখে ফেলছি। 31, 36, এই যে ক্যালকুলেশন করে যা আসছে সেটা, এই দুটো যোগ করলে এটা হয়। ক্যালকুলেশন করে যা আসছে সেটা। ওকে, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই যে ক্যালকুলেশন করে এখানে 31, 36 নামাইছি, ওখানে ভুল করে 56 লিখে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, এখন এই অঙ্কটা আপনি মোটামুটি একক স্থানীয় অঙ্ক দেখেই করে দিতে পারবেন। কিভাবে দেখেন, এই যে এই জায়গাটা আমাদের ক্যালকুলেশন করে কি আসছে দেখেন তো, ab স্কয়ার ইজ ইকুয়াল টু কি 33 স্কয়ার প্লাস 56 স্কয়ার। বেশি ক্যালকুলেশন করা লাগবে না, তাহলে ab ইজ ইকুয়াল টু √33 স্কয়ার প্লাস 56 স্কয়ার। এখন দেখেন সবাই একটু মনোযোগ দেন, আপনি জানেন যে বর্গ করলে এটা লাস্টে কত 3 আছে না, তাহলে এইটা এই 33 এর বর্গ করলে এই সামনে যায় বসু ক্লাস 9 বসবে, মানে এরকম ডট ডট মানে এইটার বর্গ কি হবে, সামনে যায় বসু ক্লাসে 9 বসবে, কারণ প্রথমে 3 এর স্কয়ার হবে। আর এটার বর্গমূল করলে সামনে যায় বসু ক্লাসে 6 স্কয়ার 36 এর 6 হবে। এইটুকু তো বুঝছেন? তাহলে এখন এই ভিতরে এই দুইটা সংখ্যা যোগ করলে, এই ভিতরের দুইটা সংখ্যা যোগ করলে নিশ্চয়ই এই সামনে যায় বসু লাস্টে 9 আর 6 15 এর 5 হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে বর্গমূলের মধ্যে লাস্টে কত আসছে 5, সামনে কত আছে জানার দরকার নেই। কোন সংখ্যার বর্গমূলে কোন সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে এর বর্গমূল যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে এর বর্গমূলের লাস্টেও 5 থাকবে। এইজন্য এটাই উত্তর, দেখেই বলা যাচ্ছে, এত কিছু করার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা, 33 মাইল দক্ষিণ কেন? কোথায়? ঠিকই তো আছে, কি বলছেন? আমি বুঝলাম না, ঠিকই তো আছে। এখানে ভুল হয়েছিল, আমি ক্যালকুলেশন করে 3136 লিখছি, বাট এখানে 56 লিখছিলাম। জি, এই যে অপশন থাকলে আমরা এই যে এগুলা করতেই পারি। আমি তো আগেই বলছি একক স্থানীয় অঙ্ক আমি ক্লাসে কিন্তু করাইছি। আবার বলছি যে আমি আমার এই কোর্স গণিত কোর্সের পরিপূরক কিন্তু আমি আগে বলছি, যদি আপনার এই গণিত কোর্স করা না থাকে তাহলে এখানে এসে ঝামেলা কিছু জায়গাতে আপনি ফেস করবেন, সেই জায়গাটা ফ্রি ক্লাস দেওয়া আছে। যদি আপনি মনে করেন যে গণিত কোর্স করবো না, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ফ্রি ক্লাস দেওয়া আছে আমার পেজে, ওখান থেকে আপনি এগুলা দেখে নিতে পারবেন, এগুলা ফ্রি দেওয়া আছে, সমস্যা নেই, ফ্রি ক্লাস দেওয়া আছে। এখন ক্যালকুলেশন তো ভাই এখানে এসে নতুন করে আমি যদি ক্যালকুলেশন শেখাতে যাই তাহলে তো কোর্স শেষ হবে না। আচ্ছা, ওকে, আচ্ছা, এবার দেখেন, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নাম্বার কোশ্চেন। নেক্সট কোশ্চেন 13। আচ্ছা, 13 নাম্বার কি বলছে, দুটি প্লেন একই বিমানবন্দর হতে দুপুর 1টায় ছেড়ে গেল। দুপুর 3টায় তাদের মধ্যকার দূরত্ব কত হবে যদি একটি প্লেন উত্তর দিকে 150 মাইল পার ঘন্টা এবং অন্যটি পশ্চিম দিকে 20 মাইল পার ঘন্টা বেগে চলে যায়? আচ্ছা, তার মানে দুইটা প্লেন একটা নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করছে।
আচ্ছা, দুইটা প্লেন একটা নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করছে, ধরে নিচ্ছি এখান থেকে যাত্রা শুরু করছে। আচ্ছা, এই এই এক জায়গায় দুইটা প্লেন দাঁড়াইছিল। এখন দুপুর কয়টায়? দুপুর 1টায় যাত্রা শুরু করছে। দুপুর 1টায় যাত্রা শুরু করছে, আর তাদের মধ্যকার দূরত্ব নির্ণয় করতে বলছে দুপুর 3টায়। তাহলে 1টায় যাত্রা শুরু করছে আর দুপুর 3টায় কত দূরে, আর দূরত্ব কত সেটা নির্ণয় করতে বলছে। তার মানে কি বোঝায়? আচ্ছা, তাহলে তার মানে কি বোঝায়? মানে 2 ঘন্টা পর তাদের মধ্যকার দূরত্ব কত। কেন? 1টায় যাত্রা শুরু করছে আর 3টায় তাদের মধ্যকার দূরত্ব নির্ণয় করতে বলছে। তো 1টা থেকে 3টা মানে কয় ঘন্টা? তার মানে 2 ঘন্টা। তার মানে 2 ঘন্টা পরে, যাত্রা শুরুর 2 ঘন্টা পরে তাদের মধ্যকার দূরত্ব কত। সরাসরি বলা নাই যে যাত্রা শুরুর 2 ঘন্টা পর তাদের মধ্যকার দূরত্ব কত, আমরা এটা বুঝে নিচ্ছি। কেন? 1টায় যাত্রা শুরু করছে আর 3টার দিকে দূরত্ব নির্ণয় করতে বলছে, তার মানে যাত্রা শুরুর 2 ঘন্টা পর কত দূরত্ব আছে। এখন এখানে কিন্তু বলেনি যে প্লেন দুইটা উত্তর দিকে বা পশ্চিম দিকে কতটুকু গেছে, বুঝে নিতে হবে কিভাবে। আচ্ছা, আচ্ছা দেখছি। এখন দেখেন, তাহলে এখন বিষয়টা হচ্ছে একটা প্লেন, যদি একটি প্লেন উত্তর দিকে 150 মাইল পার ঘন্টা বেগে যায়, এখানে কিন্তু প্লেনের বেগ দেওয়া আছে। একটা প্লেনের বেগ হলো 150 মাইল পার আওয়ার, তার মানে প্রতি ঘন্টায় 150 মাইল যায়। আর একটা প্লেনের বেগ দেওয়া আছে হচ্ছে ভাইয়া 200 মাইল পার আওয়ার। তাহলে তার মানে একটা প্লেন যাচ্ছে ঘন্টায় 150 মাইল, আর একটা প্লেন যাচ্ছে ঘন্টায় 200 মাইল। বেগ মানে হচ্ছে প্রতি ঘন্টায় যত মাইল যায়, তাই তো? আচ্ছা, আমি তো ঠিকই দেখছি, আমার এখানে তো সমস্যা হচ্ছে না, যেহেতু আমি দেখতে পাচ্ছি তার মানে আমার এখানে সমস্যা না, সমস্যা আপনার ওখানকার। ঠিক আছে, জি। আচ্ছা, এখন দেখেন, তাহলে তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্রথম প্লেনটা কি করছে? 150 মাইল পার ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে একটার দিকে যাত্রা শুরু করছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, দেখেন একটি প্লেন উত্তর দিকে 150 মাইল পার ঘন্টা যায়, তার মানে একটা প্লেন এই উত্তর দিকে গেছে, এই দিকে গেছে, উত্তর মানে এইদিকে গেছে 150 মাইল পার ঘন্টা। এখন প্রশ্ন হচ্ছে 1টা থেকে 3টা পর্যন্ত কয় ঘন্টা চলছে? 2 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যদি 150 মাইল যায়, তাহলে 2 ঘন্টায় কত যাবে? 300 মাইল। তার মানে একটা প্লেন উত্তর দিকে 300 মাইল গেছে, এই দিকে 300 মাইল। এখন বলতে পারেন 300 মাইল কিভাবে গেল? কারণ বেগ হলো 150 মাইল পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় 150 মাইল। তাহলে চলছে তো 2 ঘন্টা, 1টা থেকে 3টা পর্যন্ত। তাহলে 1 ঘন্টায় যদি 150 মাইল যায়, তাহলে 2 ঘন্টায় যাবে 150 2 মানে 300। ঠিক আছে, এটা কিভাবে আসছে এটা কিন্তু লিখে রাখবেন, মানে নোট করে। আচ্ছা, এখন আরেকটা প্লেন পশ্চিম দিকে যাচ্ছে 200 মাইল পার ঘন্টা বেগে, এই যে এটা যাচ্ছে পশ্চিম দিকে, তার মানে পশ্চিম কোন দিকে? এদিকে যাচ্ছে কত বেগে? 200 মাইল পার ঘন্টা। তাহলে 1 ঘন্টায় 200 মাইল গেলে, তাহলে 1টা থেকে 3টা মানে 2 ঘন্টা, কয়শো মাইল যাবে? 1 ঘন্টায় 200 মাইল হলে 2 ঘন্টায় 400 মাইল। 400 মাইল থেকে এইদিকে যাবে। সরি, 400 মাইল গেছে এইদিকে, তাহলে এটা 400 মাইল। এখন তাদের এই যে একটা প্লেন এখানে আছে, একটা প্লেন এখানে আছে, এখন প্লেন দুটার মধ্যবর্তী দূরত্ব মানে এইখান থেকে এই দূরত্বটা নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এটা ধরলাম এ, এটা ধরলাম বি, তাহলে এ বি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা তো সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। তাহলে এই যে এটা হলো অতিভুজ, তাহলে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু 300 স্কয়ার প্লাস 400 স্কয়ার। তাহলে 300 স্কয়ার কিভাবে করব? এই যে 3 এর উপরে প্রথম স্কয়ার 9, দুইটা শূন্য আছে, স্কয়ার করলে 4টা হবে, একটা দুইটা তিনটা চারটা, প্লাস 4 এর উপর স্কয়ার করলে হবে 16, দুইটা শূন্য আছে, হবে 4টা। আচ্ছা, তাহলে এটা যোগ করে দেন। তো যোগ করলে কত হচ্ছে? 4টা শূন্য বসাই দিই, 9 6 15 5 হাতে 1, 1 আর 1 2। আচ্ছা, তাহলে ab স্কয়ার যদি এটা হয়, তাহলে ab ইকুয়াল টু এটা রুট। তাহলে আমরা কি বলছিলাম? বর্গমূল করার সময় দেখতে হবে যে এখানে জোড় সংখ্যক শূন্য আছে কিনা। কয়টা শূন্য? 4টা শূন্য, মানে জোড় সংখ্যক। তাহলে 4টা আছে, বর্গমূল করলে অর্ধেক হয়ে যাবে, মানে 2টা হয়ে যাবে। আর 25 এর বর্গমূল করে দেন, কত হয়? 5, তার মানে কত? 500 মাইল। তাহলে উত্তর হচ্ছে 500 মাইল। জি, ওকে, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে 13 নম্বর কোশ্চেন গেল। 13 পরে আচ্ছা 13 পরে 14 থেকে, আচ্ছা 14 থেকে, আচ্ছা 14 নাম্বার করে দিই আগে। 14 মুছে দিচ্ছি এটা, হ্যাঁ।
14 নম্বর কোশ্চেনে কি বলছে, কবিরের বাসা ইউসুফের বাসার 4 মাইল পশ্চিমে। আচ্ছা, কবিরের বাসা ইউসুফের বাসার 4 মাইল পশ্চিমে, মাজারের বাসা ইউসুফের বাসার 6 মাইল উত্তরে এবং হুমায়ুনের বাসার 4 মাইল পশ্চিমে, এবং হুমায়ুনের বাসার 4 মাইল পশ্চিমে কবি ও হুমায়ুনের বাসার মধ্যকার সরল রৈখিক দূরত্ব কত? তাহলে প্রথম লাইনটা ইম্পর্টেন্ট, প্রথমে যে কথাটা বলা থাকে ওইটা প্লেস করাটাই হচ্ছে কাজ। প্রথম কথাটা প্লেস করাটা কাজ। আচ্ছা, প্রথম কথাটা কিভাবে প্লেস করবেন? কবিরের বাসা ইউসুফের বাসার 4 মাইল পশ্চিম, তার মানে কবিরের বাসাটা পশ্চিমে, কবিরের বাসা ইউসুফের বাসার 4 মাইল পশ্চিমে। তাহলে এবার মনোযোগ দেন, এখানে রেফারেন্স পয়েন্ট কে? আচ্ছা, এখানে রেফারেন্স পয়েন্টটা আইডেন্টিফাই করা খুব জরুরি, রেফারেন্স পয়েন্টটা। এখন প্রশ্ন, রেফারেন্স পয়েন্টটা বিষয়টা কি? আচ্ছা, রেফারেন্স পয়েন্ট হলো মানে কার বাসার সাপেক্ষে বলা হচ্ছে, তার বাসাটা আগে আমরা ইনপুট দিব। তাহলে এখানে কি বলছে, কবিরের বাসা ইউসুফের বাসার 4 মাইল পশ্চিমে, তার মানে কবিরের বাসা হলো পশ্চিমে, কার বাসার সাপেক্ষে? ইউসুফের বাসার সাপেক্ষে। তার মানে এখানে রেফারেন্স হলো ইউসুফের বাসা, এজন্য ইউসুফের বাসাটা আমরা আগে বসাবো প্রথম লাইনটার জন্য। কিন্তু এই যে কথাটা বলছি, এই কথাটা শুধু প্রথম লাইনটার জন্য প্রযোজ্য, পরে আমাদের আর কোনো সমস্যা নেই। তাহলে এখানে রেফারেন্স হলো ইউসুফ, কেন? কারণ কবিরের বাসাটা ইউসুফের বাসার 4 মাইল পশ্চিমে। তাহলে প্রথমে আমরা ইউসুফের বাসাটা বসাই দিব, কোথায়? ইচ্ছা মতো। তাহলে এটা হলো ইউসুফের বাসা, এই যে ইউসুফের বাসা, এটা ইউসুফের বাসা, এটা ইউ থেকে ইউসুফ। হ্যাঁ, এবার কি বলছে, এবার কবিরের বাসা কোন দিকে? ইউসুফের বাসার পশ্চিমে। তাহলে ইউসুফের বাসা যদি এটা হয়, তাহলে কবিরের বাসা এখান থেকে পশ্চিমে, তাহলে পশ্চিম কোন দিকে? পশ্চিম থেকে এইদিকে, তার মানে এখান থেকে এই দিকে, বোঝা গেছে? এই যে এটা, তাহলে এটা হলো কবিরের বাসা। ব্যাস, এই যে কত মাইল পশ্চিমে? এই যে কবিরের বাসা ইউসুফের বাসার পশ্চিমে, কয় মাইল? 4 মাইল। ক্লিয়ার বিষয়টা? ওকে। এবার মাঝারের বাসা ইউসুফের বাসার 6 মাইল উত্তরে। এইবার তাকান, তার মানে ইউসুফের বাসার 6 মাইল উত্তরে হলো মাঝারের বাসা। তাহলে এখানে রেফারেন্স পয়েন্ট কে? ইউসুফ। তো ইউসুফ তো আছে এখানে, এখান থেকে কোন দিকে যাব? উত্তরে যাব, মানে উপরে যাব। কয় মাইল? 6 মাইল। তার মানে উত্তরটা এদিকে, তার মানে এই যে 6 মাইল উত্তরে। এই ইউসুফ মাঝারের বাসা, ইউসুফের বাসা 6 মাইল উত্তরে, এটা হলো 6, তাহলে এটা হলো মাঝার। আচ্ছা, এবং হুমায়ুনের বাসার 4 মাইল পশ্চিমে। এবার তাকান, তার মানে এই মাঝারের বাসা ইউসুফের বাসার 6 মাইল উত্তরে, এবং এই মাঝারের বাসাটা হুমায়ুনের বাসার 4 মাইল পশ্চিমে। তার মানে হুমায়ুনের বাসা কোন একটা জায়গায় অবস্থিত, সেখান থেকে 4 মাইল পশ্চিমে। তাহলে হুমায়ুনের বাসাটা নিশ্চয়ই এই পাশে, 4 মাইল এই পাশে, এই যে হুমায়ুন। কেন? এখানে না হলে তো মাঝারের বাসা হবে হুমায়ুনের বাসার পশ্চিমে, তাহলে হুমায়ুনের বাসা এখানে হলেই তো এদিক থেকে পশ্চিম দিকে 4 মাইল। বোঝা গেছে কি বিষয়টা? ক্লিয়ার বিষয়টা? জি। এই যে মাঝারের বাসা ইউসুফের বাসা 6 মাইল উত্তরে, এবং এই মাঝারের বাসাটাই সরাসরি বলা নাই, হুমায়ুনের বাসা 4 মাইল পশ্চিমে। তার মানে হুমায়ুনের বাসাটা মাঝারের বাসা থেকে পূর্ব দিকে। শোনেন, একটু উল্টা করে পড়েন তো। মাঝারের বাসা হুমায়ুনের বাসার পশ্চিমে, এর মানে কি? হুমায়ুনের বাসা মাঝারের বাসার পূর্বে। একই কথা, কিন্তু একই কথা। মাঝারের বাসা যদি হুমায়ুনের বাসার পশ্চিমে হয়, তাহলে হুমায়ুনের বাসা মাঝারের বাসার পূর্ব দিকে পড়ছে না? ধরেন যে রহিমের বাসা করিমের বাসার উত্তরে, এর মানে করিমের বাসা রহিমের বাসার দক্ষিণে, একই কথা। ওকে, আচ্ছা। তাহলে এখন কি বলছে, এই কবির আর হুমায়ুনের বাসার মধ্যকার দূরত্ব, মানে এখান থেকে এই দূরত্বটা চাইছে, এই যে এটা। তাহলে এটা বের করতে হলে, এই যে কে এইচ বের করতে হলে আমাকে এখন একটা সমকোণী ত্রিভুজ বানাতে হবে, যেখানে এটাকে অতিভুজ বানাতে হবে। ক্লিয়ার বিষয়টা? এই যে সমকোণী ত্রিভুজ বানাই দিলাম, এটা হলো 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রির বিপরীত ভাবে এটা হলো অতিভুজ। তাহলে এই অতিভুজ যদি বের করতে চাই, তাহলে আমার কি লাগবে? এই ভূমি লাগবে, এই লম্ব লাগবে। এই লম্বটা আমাদের জানা নাই, কিন্তু সমস্যা নাই, এই বিপরীত ভাবে এটা 6, তার মানে এটা 6। তাহলে আমার এইটা লাগবে, এইটুক দিয়ে আছে 4, কিন্তু এইটুক তো জানা নাই। এইটুক জানা নাই তো কি হইছে, এই যে এটা আছে। তো এইটুক যদি 4 হয়, তাহলে এইটুকু 4, তাহলে টোটালটা কত? 4 + 4 = 8। টোটালটা 8, এটা হলো 6, আমাকে এটা বের করতে হবে। তাহলে কি? এই যে কে এইচ, কবি টু হুমায়ুন, তাহলে কে এইচ স্কয়ার, এই যে এটা কে এইচ, হ্যাঁ, কে এইচ স্কয়ার অতিভুজ স্কয়ার = এই যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এটা হলো 64, এটা হলো 36। 64 আর 36 কত হয়? 100। তাহলে কে এইচ স্কয়ার = এত। তাহলে কে এইচ কি হবে? এই স্কয়ারের পাশে রুট হবে, তাহলে কে এইচ √100, স্কয়ার রুট 100, হ্যাঁ, তার মানে 10। তাহলে উত্তর হচ্ছে 10। আশা করি বুঝতে পারছেন সবাই। জি, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, ক্লিয়ার আছে না? হ্যাঁ।
বারবার আটকে যাচ্ছে। সবার কি আটকাচ্ছে? সবার যদি না আটকায় তাহলে বুঝবেন যে ভিডিও যখন রেকর্ড হয়ে যাবে তখন ঠিক থাকবে, সমস্যা নেই। আচ্ছা, মুছে দিব, মুছে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা চলে যাবো 14 পরে কত নাম্বার? 15 নাম্বার কোশ্চেন। আচ্ছা, 15 নাম্বারে কি বলছে? 15 নাম্বারে বলছে পয়েন্ট এ ইজ 10 মাইলস ওয়েস্ট অফ পয়েন্ট বি। পয়েন্ট এ ইজ 10 মাইলস ওয়েস্ট অফ পয়েন্ট বি। তার মানে বিন্দু এ, পয়েন্ট এ মানে এ বিন্দুটা বি বিন্দুর 10 মাইল পশ্চিমে। এ বিন্দুটা বি বিন্দুর 10 মাইল পশ্চিমে। তাহলে এখানে রেফারেন্স পয়েন্ট কিন্তু বি, কারণ এ বিন্দু বি বিন্দু থেকে পশ্চিম দিকে অবস্থিত, তাহলে রেফারেন্স পয়েন্ট বি। তাহলে এখানে ধরেন আছে বি, এই যে বি পয়েন্ট, এই বি থেকে 10 মাইল পশ্চিমে হলো এ। তাহলে পশ্চিম কোন দিকে? পশ্চিম থেকে এখান থেকে এদিকে, মানে বি থেকে এদিকে যেতে হবে। তাহলে বি থেকে 10 মাইল পশ্চিমে, এই যে এটা এখানে হচ্ছে এ, এটা হলো 10 মাইল। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার কি বলছে? পয়েন্ট বি ইজ 30 মাইলস নর্থ অফ সি। তার মানে পয়েন্ট বি হলো সি এর নর্থে। সি এর নর্থে কত মাইল? 30 মাইল। তাইলে আচ্ছা, এটা একটু ছোট করে দিই, না হলে 30 মাইল নিচে আঁকাতে পারছি না। হ্যাঁ, তাহলে এটা হলো এ। তার মানে পয়েন্ট বি হলো পয়েন্ট সি এর 30 মাইল নর্থে। তাহলে সি, তাহলে এই পয়েন্ট বি হলো সি এর 30 মাইল নর্থে, মানে উত্তরে। উত্তরে পয়েন্ট বি হলো উত্তরে, কার? সি এর উত্তরে। তার মানে সি থাকবে বি এর দক্ষিণে। বোঝা গেছে কি বিষয়টা? আচ্ছা, তাহলে বি এখানে আঁকাইছি, তাহলে সি হবে এদিকে। সি এই যে এখানে, এই যে সি 30 মাইল নিচে। সি যদি এদিকে না হয় তাহলে তো সি থেকে বি উত্তরের দিকে হচ্ছে না। এই যে সি থেকে উত্তরে, তাহলে উত্তরটা এদিকে, তাহলে সি হলো এই বি থেকে দক্ষিণ দিকে। এটা তো বোঝা গেছে? জি। আচ্ছা, এখন কি বলছে? সি ইজ 20 মাইলস ইস্ট অফ ডি। এই সি হলো ডি এর ইস্টে। তার মানে সি হলো ডি থেকে কোথায়? ইস্ট মানে পূর্বে। সি যদি ডি থেকে পূর্বে হয় তাহলে ডি হলো সি এর পশ্চিমে। তাহলে ডি কোথায়? সি এর পশ্চিমে। আচ্ছা দেখেন, 20 মাইলস, কত মাইলস? 20 মাইলস। তার মানে পয়েন্ট সি ইজ 20 মাইলস ইস্ট অফ ডি। তার মানে সি হলো ডি এর পূর্বে। তার মানে ডি থাকবে সি এর পশ্চিমে। তাহলে পশ্চিম কোন দিকে? এদিকে। তার মানে সি থেকে পশ্চিমে এদিকে কয় মাইল? 20 মাইল। তাহলে এটা হলো ডি। 20টা চিত্র বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হলো ডি। কত মাইল? 20 মাইল। যদি এটা 30 দেখে মনে হচ্ছে এটা ছোট, কিন্তু এই যে এখানে জায়গা কম তো এই জন্য এখানে এরকম করে রাখাইছি, তাই এটা 20। আচ্ছা, বোঝা গেছে বিষয়টা? এখন কি বলছে? আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন পয়েন্ট এ এন্ড ডি? তাহলে এ থেকে ডি এর ডিসটেন্স, এখান থেকে এটার ডিসটেন্স, এই যে এই ডিসটেন্সটা চাইছে। ওকে, এই ডিসটেন্সটা নির্ণয় করতে বলছে। তাহলে এ আর ডি এর ডিসটেন্স। তাহলে আমরা যদি এই ডিসটেন্সটা বের করতে চাই তাহলে একটা ত্রিভুজ বানাতে হবে। এই যে ত্রিভুজটা বানাই ফেলছি। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজ, তাহলে এটা সমকোণ, তাহলে এটা হলো অতিভুজ। এই অতিভুজ যদি বের করতে চাই তাহলে আমার এই লম্ব লাগবে, এই লম্ব লাগবে, ভূমি লাগবে। এই লম্ব দেওয়া নাই, কোনো সমস্যা নাই, এটা 30 মানে এটা 30। ঠিক আছে? আচ্ছা, এই টোটালটা কিন্তু 20, কিন্তু আমার তো লাগবে এইটুকু, কারণ আমি যে ত্রিভুজটা নিয়ে চিন্তা করতেছি সেই ত্রিভুজটাই যে এইটা। তাহলে আমার ভূমিটা এই যে এইটুকু, এই টোটালটা যদি 20 হয় আর এই যে এইটুকু 10, এইটুকু 10 মানে এইটুকু 10, তাহলে এই 20 থেকে আমি যদি এই 10 বাদ দিই তাহলে এটা 10। বোঝা গেছে কি? তাহলে এইটুকু হলো 10। কিভাবে? এই টোটাল 20 থেকে এই 10 বাদ দিছি, তাহলে 10। ওকে, তাহলে এখন আমাকে এই এর ডি অতিভুজ বের করতে হবে। তাহলে এডি স্কয়ার, অতিভুজ স্কয়ার, এডি স্কয়ার ইকুয়াল টু যে লম্ব ভূমি মানে 10, 10 স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে 30 স্কয়ার। 10 স্কয়ার 100, 30 স্কয়ার কত? 900। 10 স্কয়ার 100, 30 স্কয়ার 900। আচ্ছা, তাহলে 900 হলে কত হচ্ছে? 1000। তাহলে এডি স্কয়ার ইজ ইকুয়াল টু 1000। তাহলে এডি বের করতে হবে আমাকে। এডি ইকুয়াল টু রুট 1000। অপশন নাই না? আচ্ছা, অপশন দেয়া থাকবে এখানে। আমার কিসে অপশন আছে দেখবেন? একটা 10 মাইল দেওয়া আছে, 2 নাম্বার অপশন আছে হচ্ছে 24 মাইল, 3 নাম্বার অপশন আছে হচ্ছে সরি, আচ্ছা অপশন দেওয়া নাই। হ্যাঁ, অপশন দেওয়া নাই, কিন্তু অপশন পরীক্ষা হলে তো অপশন থাকবে। আচ্ছা, এখানে অপশনটা এরকম নাই কিন্তু। হ্যাঁ, এটা অপশনটা এটাকে ভাঙছে, এটাকে লেখছে এরকম, দেখেন
100 গুণ 10, 100 গুণ 10 মানে 1000 এর তো বর্গমূল হয় না। 1000 এর বর্গমূল হয়, 1000 এর যেহেতু বর্গমূল হয় না, তাহলে এটাকে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। তাহলে তো মাথায় রাখবেন এই 100 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 100 কে সেপারেট করলাম আর 10 নিলাম। 100 রুট 10 আর এই 10 এর রুট হয় না, তাহলে 10 রুট 10 মাইল। তাহলে এ ইজ ইকুয়াল টু 10 রুট 10 মাইল। মানে চিত্রটা আঁকাটাই জাস্ট গুরুত্বপূর্ণ বিষয়। এই যে বাংলা মানে ইংলিশ কথাটা যদি বুঝতে হবে যে কে কার উত্তরে পশ্চিমে, ঠিক আছে, এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। মুছে দিচ্ছি এটা, হ্যাঁ আচ্ছা মুছে দিচ্ছি, বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবেন হবে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 16 নাম্বার কোশ্চেন। 16 নাম্বার কি বলছে? শহর ক এর 6 মাইল পূর্বে শহর খ অবস্থিত। আচ্ছা, শহর ক এর 6 মাইল পূর্বে শহর খ অবস্থিত। তাহলে এখানে রেফারেন্স কে? রেফারেন্স শহর ক। শহর ক এর 6 মাইল পূর্বে। আচ্ছা, তাহলে ক শহরটা কায় ফেলছি, এটা হচ্ছে শহর ক। এই শহর ক থেকে 6 মাইল পূর্বে খ, তাহলে 6 মাইল পূর্ব, পূর্ব কোন দিকে? পূর্ব তো এই যে দেখেন, পূর্ব এই দিকে, তাহলে ক থেকে এই দিকে কত মাইল? এই যে 6 মাইল এই পূর্বে এখানে খ অবস্থিত। ওকে, আচ্ছা এখন কি বলছে? শহর খ এর 8 মাইল উত্তরে শহর গ অবস্থিত। এই খ এর 8 মাইল উত্তরে গ, উত্তর কোন দিকে? উত্তর তো উপরে, তাহলে খ থেকে উত্তরে মানে উপরে কয় মাইল? 8 মাইল। কে? গ। তাহলে এখান থেকে এই যে 8 মাইল উত্তরে, এই যে 8 মাইল উত্তরে এই জায়গায় গ অবস্থিত, এটা 8 মাইল। আচ্ছা ঠিক আছে, এবার কি বলছে? শহর গ এর 12 মাইল পূর্বে শহর ঘ অবস্থিত। এই শহর গ এর 12 মাইল পূর্বে, তার মানে গ থেকে 12 মাইল পূর্ব, পূর্ব কোন দিকে? পূর্ব এই দিকে, তার মানে 12 মাইল এই দিকে, 12 মাইল এই দিকে শহর ঘ অবস্থিত। আচ্ছা, এখন কি বলছে? এবং শহর ঘ এর 16 মাইল উত্তরে শহর ম অবস্থিত। এই দেখেন চিত্র আমি কিন্তু আঁকাম, 16 মাইল উত্তরে আঁকাতে গেলে আপনাদের উপরে চলে যাবে, আমাকে একটু নিচ থেকে আঁকাতে হবে, এখান থেকে আঁকাতে হবে। হ্যাঁ, আমি এই চিত্রটাই জাস্ট এখানে রিপিট করছি। এই যে দেখেন, এই যে ক থেকে 6 মাইল, এটা ক। আচ্ছা, এইদিকে যাবে হচ্ছে 8, এইদিকে এই যে 8, এখানে হচ্ছে গ, এদিকে হচ্ছে 12। হ্যাঁ, এদিকে 12, এখানে ঘ। আর এখান থেকে উত্তরে, এই ঘ থেকে উত্তরে 16 মাইল উত্তরে কে? এই ঘ থেকে 16 মাইল উত্তরে, চিত্র আঁকার সময় সাইজগুলো যেন একটু অন্তত একটু মানে কি প্রাসঙ্গিক হয়। হ্যাঁ, যে 12 হচ্ছে 16 একটু বড়, তাহলে ঘ থেকে 16 মাইল উত্তরে হচ্ছে উমু। তাহলে এই ঘ থেকে উত্তরে, ঘ যদি এই জায়গায় উত্তর কোন দিকে? উপরে, এদিকে 16 মাইল, এই যে 16 মাইল, এখানে হচ্ছে উমু অবস্থিত 16। এখন আমাদের কি নির্ণয় করতে বলছে? এখন আমাদের নির্ণয় করতে বলছে শহর ক থেকে উমু এর দূরত্ব। শহর ক থেকে উমু, তাহলে ক হলো এখানে, উমু হলো এখানে, তাহলে এই যেটা এই ডিসটেন্সটা বের করতে বলছে। তাহলে শহর ক থেকে উমু, তাহলে এই যে ক থেকে উমু আমি ধরলাম এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, তাহলে এ বি বের করতে হবে। তাহলে এই এ বি কে অতিভুজ বানাতে হবে, এমন একটা ত্রিভুজ, কোনো সমস্যা নেই, এই যে এদিকে জোড়া দিলাম, ব্যাস হয়ে গেল সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এই যে এটা সমকোণ, এটা সমকোণ না, এই সমকোণের বিপরীত ভাবে এটা অতিভুজ। এটা যদি বের করতে চাই তাহলে আমার এই ভূমি লাগবে, এই লম্ব লাগবে। ওকে ফাইন, এইটুক 16, এই যে এইটুক 16, কিন্তু আমার পুরোটা লাগবে। এইটুক কত? এই যে এটা কত দিয়ে আছে? এটা হচ্ছে 8, এটা কিন্তু 8 দেওয়া আছে, আমি আঁকাতে ভুল লিখতে পারি, আমি লিখতে মনে নাই, এটা 8 না? হ্যাঁ 8। তাহলে এইটুক যদি 8 হয় তাহলে নিশ্চিত এইটুক 8। তাহলে এই টোটালটা কত? এটা হলো 16 আর এটা হলো 6, 8। তাহলে এই যে এটা হলো 24, 16 প্লাস 8 ইজ ইকুয়াল টু 24। আচ্ছা, এইটা কত? এইটুক যদি 6 হয় তাহলে এইটুক কত? আমার তো পুরোটা লাগবে, কারণ এই ত্রিভুজের যে অতিভুজ যেটা, এই ত্রিভুজের আন্ডারে কিন্তু এই পুরোটা। তাহলে এটা যদি 12 হয় তাহলে এই যে এটা 12, তাহলে এই টোটালটা কত? এই টোটালটা হলো 12 প্লাস 6 ইজ ইকুয়াল টু 18। তাহলে টোটালটা 18। এখন আমি বুঝে গেছি লম্ব হলো 24, ভূমি হলো 18, অতিভুজ বের করতে হবে। তাহলে এবি, এই যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে 18 স্কয়ার ভাইয়া 324, 24 স্কয়ার 576। তাহলে এবি স্কয়ার, তাহলে এবি বের করব। তাহলে এই স্কয়ার এর পাশে রুট হবে, এগুলা যোগ করেন, 6 4 10 এর শূন্য হাতে 1, 7 আর 2 9 আর 1 10 এর শূন্য হাতে 1, 5 আর 3 8 আর 1 9, 900 এই যে দুইটা শূন্য আছে হবে একটা, 9 এর বর্গ 30, তার মানে এবি ইজ ইকুয়াল টু 30। তাহলে উত্তর 30। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, আমি আপনাদেরকে বোঝাচ্ছি এই জন্য মনে হচ্ছে কত সময় লাগছে, তাই না? আপনি তো পরীক্ষা হলে বোঝাবেন না, আপনার চিত্র আঁকা শেষ, আপনার অঙ্ক করা শেষ।
এই যে এগুলো মুখস্থ রাখতে বলছিলাম, 18 স্কয়ার 24 স্কয়ার, এগুলো মুখস্থ রাখতে বলছিলাম। আচ্ছা মুছে দিচ্ছি, মুছে দিব। আচ্ছা অনেকে এই যে দেখেন, আপনারা যারা দেখে উত্তর দিতে চান, এই যে এটা এক বাহু কত 18, এই যে এক বাহু 18 আর এক বাহু 24। এখন বলেন তো এখানে কোন অনুপাত কাজ করছে? এই দুইজনকে দেখেন ভাগ করা যায় 6 দিয়ে, 6 দিয়ে ভাগ করলে এটা হয় 3, এটা হয় 4। তার মানে বুঝতে পারছেন 3:4, তার মানে আরেকটা হবে 5। ঠিক আছে, কত দিয়ে ভাগ করছেন? 6 দিয়ে ভাগ করছেন। তার মানে এই যে এই 6 দিয়ে এটাকে গুণ করলে আরেকটা বাহু পাওয়া যাবে। তাহলে 6 দিয়ে গুণ করলে 5 6 30। এই যে পিথাগোরিয়ান ট্রিপল, এই পিথাগোরিয়ান ট্রিপল ইউজ করে আমরা এগুলো করতে পারবো। মুছে দিচ্ছি, মুছে দিব। হ্যাঁ এটা কত নাম্বার ছিল? 16। 16 পরে আমরা চলে যাচ্ছি 17 নাম্বার কোশ্চেন। যে কোনোটাকে লম্ব, যে কোনোটাকে ভূমি ধরতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা বলছে দেখেন, আসলাম ড্রপ, ড্রপ ওয়েস্ট, ড্রপ, ড্রপ মানে হচ্ছে ড্রাইভিং করছে, কোন গাড়ি চালাচ্ছে। আসলাম ড্রপ ওয়েস্ট 10 মাইলস, তার মানে হচ্ছে আসলাম ড্রপ মানে ড্রাইভিং করছে কোন দিকে? কোন দিকে? ওয়েস্ট, পশ্চিম দিকে 10 মাইল ড্রাইভ করলো, মানে চালালো। হ্যাঁ ঠিক আছে। সাউথ 5 মাইলস, তার মানে তারপরে 5 মাইল কোন দিকে? সাউথ মানে দক্ষিণ দিকে চালালো। আচ্ছা তারপরে ওয়েস্ট 30 মাইল, তারপর হচ্ছে ওয়েস্ট মানে পশ্চিম দিকে আবার 30 মাইল চালালো। এন্ড নর্থ 35 মাইল, এবং তারপরে উত্তর দিকে 35 মাইল চালালো টু অ্যাভয়েড পেইং এ টোল অন এ ডিরেক্ট রোড। মানে সরাসরি রোডে একটা একটা টোল রোড আছে। টোল রোড মানে যেখানে হচ্ছে রোডটা পার করতে হলে টাকা দিতে হবে, যেমন যমুনা ব্রিজ পার হতে হলে টাকা দিতে হয়, তেমনি ওরকম একটা রোড আছে। ওই রোডটাকে কি করছে? অ্যাভয়েড করার জন্য সে টোল না দিয়ে এসে যাবে, টোল না দিয়ে যাবে, এই জন্য ওই রোডে না যেয়ে এরকম পশ্চিম দক্ষিণ উত্তর এরকম এত মাইল গেল। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা তাহলে বলছে, এখন তো শোনা যাচ্ছে হোয়াট ইজ দ্য টোল রোড ইন মাইলস। তাহলে বলছে টোলের যে রোডটা, ওই রোডের দৈর্ঘ্যটা কত, অঙ্কটা আগে বোঝার চেষ্টা করেন। তার মানে ধরেন আসলাম, আসলাম একজন লোক, এই আসলাম কি করছে? আসলাম ড্রোভ 10 মাইল ওয়েস্ট। তার মানে ধরেন কোন একটা জায়গা এখানে এসে দেখেন, আসলাম কোন একটা জায়গা থেকে গাড়ি চালায় আসছে। হ্যাঁ গাড়ি চালায় আসছে। আচ্ছা গাড়ি চালায় এসে এই জায়গা থেকে দেখছে যে একটা টোল রোড আছে, সে টোল রোড দিয়ে যাবে না। এই টোল রোড দিয়ে না যায়, সে ওই টোল রোডটা অ্যাভয়েড করার জন্য কি করলো? আচ্ছা সে 10 মাইল প্রথমে কোন দিকে গেল? 10 মাইল ওয়েস্ট, ওয়েস্ট মানে পশ্চিম। তার মানে এখান থেকে সে ধরেন এই 10 মাইল পশ্চিম মানে এদিকে গেল, তাহলে এদিকে গেল 10 মাইল। এই যে 10 মাইল, এই 10 মাইল পশ্চিমে গেল, এখন সে এখানে আছে। তারপরে কি করলো? 5 মাইল সাউথ 5 মাইলস, মানে এই 10 মাইল পশ্চিমে আসার পরে সাউথে যাবে 5 মাইল। সাউথ কোন দিকে? এখানে আছে। সাউথ মানে কিন্তু নিচের দিকে, তার মানে নিচের দিকে 5 মাইলস। এইটুকু 10 হলে 5 কিন্তু এই যে এরকম হবে, একটু ছোট হবে 10 এর তুলনায় 5। এখন আসলাম এখানে আছে। আচ্ছা এরপরে কি করছে? ওয়েস্ট 30 মাইলস, মানে এখান থেকে আবার ওয়েস্ট, ওয়েস্ট মানে আবার পশ্চিমে, এখান থেকে পশ্চিম, পশ্চিম মানে কিন্তু এইদিকে, এই যে দেখেন এদিকে 30 মাইল, 30 মাইল একটু বড় হবে কেন? এই 10 10 হলে 30 এরকম হবে, নালে কিন্তু ভালো হবে না কিন্তু। এখন আসলাম এখানে আছে, এই যে ওয়েস্ট 30 মাইল এন্ড নর্থ 30 মাইল, এবং এখান থেকে নর্থে 35 মাইল। নর্থ মানে উপরে, উত্তরে, উত্তর মানে কিন্তু উপরে, এখান থেকে 35 মাইল উপরে গেল। এই যে এইভাবে সে ড্রাইভ করে গেল 35 মাইল। ওকে আচ্ছা এখন আসলাম এখানে আছে। আচ্ছা এখন বলছে যে তার মানে এখান থেকে যাত্রা শুরু করছে, আর সে অ্যাভয়েড টোল রোডটা, মনোযোগ দেন, এই টোল রোডটা অ্যাভয়েড করার জন্য সে এরকম 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 গেল।
তাই না? আচ্ছা, বলছে টোল হোয়াট ইজ দা, মানে টোল রোডের ডিসটেন্সটা কত। তাহলে মানে আসলে বিষয়টা হলো এখান থেকে এই বরাবর একটা টোল রোড ছিল, এই যে এই বরাবর একটা টোল রোড ছিল, বুঝতে পারছেন কি বিষয়টা? সে এই বরাবর যাবে না, এই বরাবর না যায় তাকে এই বিন্দুতে পৌঁছতে হবে। মানে সোজা কথা, এখান থেকে শুরু হয়েছে টোল, আর তাকে তো ওই টোলের ওই পাশে পৌঁছাতে হবে। তাই এই বরাবর এই টোল রোডে না যায় সে এরকম 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 করে এখানে যায় পৌঁছাবে। তাহলে এই টোল রোডটা অ্যাভয়েড করুন না সে। এই অ্যাভয়েড করার জন্য তাহলে বলছে যে টোল রোডের ডিসটেন্স কত, মানে এইটা কত। এইটা যদি বের করতে চান, এটাকে ত্রিভুজ বানায়, সমকোণী ত্রিভুজ বানান, এই যে ব্যাস হয়ে গেল সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হলো সমকোণ, আর সমকোণের বিপরীত ভাবে এটা ত্রিভুজ। তাহলে আমাকে ধরেন এই টোল রোডটা হচ্ছে এবি, এবি বের করতে হবে। ওকে, আচ্ছা, এখন এটা যদি বের করতে চান তাহলে আমার লাগবে লম্ব, লম্ব এই যে এইটুকু, এই যে এইটুকু হলো লম্ব। হ্যাঁ, আমার লাগবে ভূমি, ভূমি মানে এইটুকু। তাহলে এখন আমার তো এই ত্রিভুজের ভূমি তো এটা, ভূমি লম্ব কিন্তু নির্দিষ্ট না, এগুলো কিন্তু আমি বলছি না। হ্যাঁ, তাহলে এটা ভূমি, তাহলে এই টোটালটা লাগবে। তাহলে টোটালটার এইটুক দেওয়া আছে কত, 10, কিন্তু এইটুক দেওয়া নাই। এইটুক দেওয়া নাই তো কি হয়েছে, এটা আছে, এটা 30 হলো, এটা 30। তাহলে এই টোটালটা কত? এই টোটালটা কিন্তু 30 প্লাস 10 = 40। আচ্ছা, এখন আমার কি লাগবে, আমার এইটুক লাগবে, সরি এইটুক লাগবে। এখন এইটুক তো দেওয়া নাই, এই টোটালটা দেওয়া আছে 35, এটা কিন্তু 35 কিন্তু এইটুক না, এই টোটালটা 35 মনে করে দেখেন আঁকার সময়। হ্যাঁ, এই টোটালটা 35, আমার তো লাগবে এইটুক। তাহলে এই 35 থেকে এই যে এইটুক যদি বাদ দেই, এইটুক, তাহলে হয়ে গেল, এইটুক পাওয়া গেল। তো এইটুক যদি 5 হয় তাহলে এইটুকু 5, তাহলে এইটুক কত, এইটুক হচ্ছে 35 মাইনাস এই 5 = 30। বোঝা গেছে সেটা? তাহলে আমরা পেয়ে গেছি ভূমি 40, লম্ব হলো 30, তাহলে এবি বের করব। তাহলে এবি স্কয়ার = 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার। 40 স্কয়ার 1600, 30 স্কয়ার 900, 1600 আর 900 কত, 2500। তাহলে এবি এই স্কয়ার, এই যে স্কয়ার ছিল, স্কয়ার এই পাশে কি হবে, স্কয়ার রুট হবে, তাই তো? তাহলে এখানে দুইটা শূন্য হয়ে যাবে, একটা শূন্য, আর 25 এর বর্গমূল 5। তাহলে কত হইছে, 50। তার মানে হলো এই টোল রোডের ডিসটেন্সটা হচ্ছে 50। তার মানে টোল না দিয়ে সে এইভাবে আসছে, তাহলে এই টোল রোডটা অ্যাভয়েড করছে। এই টোল রোড, এখন অনেকে বলছেন যে, একজন বলছেন যে বাংলাদেশের গর্বিত আসলাম, তাই না? আসলাম বাংলাদেশের গর্বিত। আচ্ছা, এই যে আপনারা হাসি রিয়াক্ট দিচ্ছেন অনেকেই, এবার শোনেন, সে তো কোনো অন্যায় করে নাই, সে কিন্তু কোনো অন্যায় করে নাই। এখানে কি অন্যায় করছে? কোনো অন্যায় করে নাই। কেন? তার তো বাধ্যবাধকতা নাই যে এই টোল রোড দিয়ে যেতে হবে। যদি বাধ্যবাধকতা থাকতো যে না এই রোড দিয়ে যেতে হবে, তাহলে এখানে অন্যায় হতো। এখানে সে ওই রোড দিয়ে না আগে এই রোড দিয়ে গেছে, এখানে তো সে অন্যায় করেনি, সে ওইটাকে অ্যাভয়েড করছে। হ্যাঁ, এখানে আমরা তাকে নিয়ে কিন্তু কোনো ট্রল করতে পারি না। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। বুঝতে দিচ্ছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনটা কত নাম্বার, পরবর্তী 17 পরে 18 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। আচ্ছা, 18 এবং 19 সবাই মনোযোগ দিন। 18 এবং 19 আমরা সামনের দিন করব, কিন্তু এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে নতুন একটা টপিক, নতুন টপিক এবং খুব গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষাতে আসছে, আপনারা দেখবেন রিটেন এবং প্রিলি দুই জায়গাতেই আসে। 18 19 আমরা সামনের দিন করব। হ্যাঁ, এখন তাহলে আমরা 20 নাম্বার করছি, 20, কোশ্চেন নাম্বার 20। সবাই মনোযোগ দিবেন প্লিজ। আচ্ছা, 20 নাম্বার প্রশ্নে কি বলছে? 20 নাম্বার প্রশ্ন বলছে যে শরীফ তার বাড়ি থেকে রওনা করে 5 মাইল পূর্বে যায়, এরপর বামে ঘুরে 3 মাইল যায় ও আবার বামে ঘুরে 2 মাইল যায়। শরীফ এখন কোন দিকে মুখ করে আছে? এই ধরনের প্রশ্ন হচ্ছে, সবাই একটু মনোযোগ দিবেন। এই ধরনের প্রশ্ন হচ্ছে কেমন ধরনের, সেটা হলো যে 5 মাইল পশ্চিমে যাবে, 4 মাইল উত্তরে যাবে, তারপর আবার উত্তরে না, এদিকে ডানে গেল, তারপর আবার 5 মাইল পূর্বে গেল, বামে গেল, আবার ডানে গেল, আবার বামে গেল, দুইবার ডানে গেল, দুইবার বামে গেল, এই ধরনের প্রশ্ন। এখন তার মুখ কোন দিকে আছে, এখন সে কোন দিকে মুখ করে আছে, এখন সে কোন দিকে হাঁটছে, এই টাইপের প্রশ্ন। বোঝা গেছে বিষয়টা? তো এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আগে আপনাকে থিওরি শিখতে হবে।
যদি আপনি থিওরি শিখেন এই প্রশ্ন আপনি সলভ করতে পারবেন 10 থেকে 12 সেকেন্ডে। আর যদি থিওরি না শিখেন তাহলে আপনাকে এই প্রশ্ন সলভ করার সময় ওই খালি ডান বাম ডান বাম ডান বাম করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু প্রশ্ন শেষ হবে না, ঠিক আছে, পরীক্ষা শেষ হবে না। এইবার সবাই মনোযোগ দিবেন প্লিজ। সেটা হচ্ছে আমরা এটা কিভাবে সলভ করব, সবাই একটু মনোযোগ দিবেন। আমি এখন যে কথাগুলো বলছি আপনারা যারা প্লিজ একটু আমার কথাটা শুনেন, হ্যাঁ, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি। সেটা হচ্ছে আপনারা যেহেতু এখন যেহেতু আমি এগুলো সরাইনি তাহলে একটু প্র্যাকটিক্যালি দেখাবো। আপনারা যেহেতু রুমের ভেতর বসে বসে ক্লাস করছেন, তাই না? যেহেতু রুমের ভেতর বসে বসে ক্লাস করছেন তাহলে আপনার নিশ্চয়ই ডানে বামে ঘুরতে সমস্যা নাই। একটু উঠে দাঁড়াবেন, একটু উঠে দাঁড়ায় আমি যখন বলবো ডানে ঘুরুন ডানে ঘুরবেন, যখন বলবো বামে ঘুরুন বামে ঘুরবেন, যখন বলবো দুইবার ডানে ঘুরুন দুইবার বামে ঘুরবেন, এরকম। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এই কাজটা করবেন তাহলে আপনি প্র্যাকটিক্যালি ফিল করতে পারবেন। আচ্ছা মনোযোগ দিন, দুইবার প্লিজ একটু তাকান, দুইবার পর পর ডানে ঘোরা, মনোযোগ দিন, দুইবার পর পর ডানে ঘোরা বা দুইবার পর পর বামে ঘুরলে কি হয়? হ্যাঁ, দুইবার পর পর ডানে ঘুরলে বা দুইবার পর পর বামে ঘুরলে কি হয়, আমি এই জিনিসটা কিন্তু এখন এক্সপ্লেইন করার চেষ্টা করছি। হ্যাঁ, দুইবার পর পর ডানে ঘুরলে বা দুইবার পর পর বামে ঘুরলে কি হয়? হ্যাঁ আচ্ছা দেখেন, ধরেন আমি এদিকে তাকায় আছি, দেখতে পাচ্ছেন না, এদিকে তাকায় আছি, এখন আমি দুইবার পর পর ডানে ঘুরবো, আপনারা ঘুরবেন ডানে ঘুরবেন, আপনি যেদিকে তাকায় আছেন সেখান থেকে দুইবার ডানে ঘুরবেন। তাহলে দুইবার পর পর ডানে ঘুরলে কি হচ্ছে দেখবো। তাহলে আমার ডান কোন দিকে, এদিকে না? এই যে দেখেন প্লিজ, তাহলে আমি একবার ডানে ঘুরলাম, তাহলে আমি এরকম আসলাম, আমি আরেকবার ডানে ঘুরবো, এখন আমার ডান কোন পাশে? এই পাশে, তাহলে আমি আরেকবার ডানে ঘুরলাম, এদিকে চলে আসলাম। তার মানে দুইবার পর পর ডানে ঘুরলে কি হয়, দুইবার পর পর যেদিকে তাকায় আছেন দুইবার পর পর এই যে একবার ডানে ঘুরলাম আর একবার ডানে ঘুরলাম, তার মানে হচ্ছে আমি যেদিকে তাকাইছিলাম তার বিপরীত দিকে চলে গেলাম। ঠিক আছে, আমি যেদিকে তাকাইছিলাম তার বিপরীত দিকে চলে গেলাম। তাহলে দুইবার পর পর ডানে ঘোরা মানে 180 ডিগ্রি ঘুরে যাওয়া। প্লিজ মনোযোগ দেন, দুইবার পর পর ডানে ঘোরা মানে 180 ডিগ্রি ঘুরে যাওয়া, মানে যেদিকে তাকায় আছেন তার বিপরীত দিকে চলে যাওয়া। সে ফর এক্সাম্পল আপনি উত্তর দিকে তাকায় আছেন, দুইবার পর পর ডানে ঘুরলেন মানে হচ্ছে আপনি দক্ষিণ দিকে চলে গেলেন। এই যে একবার ডানে ঘুরলাম এদিকে, ডানে ঘুরুন, আবার ডানে ঘুরবেন, আবার ডানে ঘুরলাম এদিকে, একদম প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, দুইবার ডানে ঘুরলে এই ঘটনা ঘটবে। আচ্ছা এখন হ্যাঁ বিপরীত দিকে চলে যাবে। এবার দুইবার পর পর বামে ঘুরলে কি হবে, একই কথা, বাম। এবার আমার বাম, ধরেন আমি এদিকে তাকায় আছি, আমার বাম পাশ কোন দিকে? এদিকে, তাহলে আমি একবার বামে ঘুরি, তাহলে একবার বামে ঘুরলাম। এবার আমি বামে ঘুরবো, আমার বাম পাশ কোন দিকে? এদিকে, তাহলে আমি আবার বামে ঘুরলাম, তাহলে আমি ছিলাম ওই পাশে চলে আসলাম এইদিকে, তাহলে দুইবার পর পর বামে ঘুরলেও যেদিকে তাকায় আছেন তার বিপরীত দিকে চলে যাবে। ক্লিয়ার বিষয়টা? জি। আচ্ছা তার মানে আমরা যদি দুইবার পর পর ডানে ঘুরি বা দুইবার পর পর বামে ঘুরি তাহলে আমরা যেদিকে তাকাইছিলাম তার বিপরীত দিকে চলে গেলাম। ক্লিয়ার বিষয়টা? এইবার তাহলে এই যে একটা নোট, ছোটখাটো একটা নোট, এগুলাই কিন্তু আপনাকে হেল্প করবে দ্রুত অঙ্ক করার জন্য। আচ্ছা এখন তিনবার পর পর ডানে বা তিনবার পর পর বামে ঘুরলে কি হয়, মনোযোগ দেন। আচ্ছা তিনবার, দেখেন অঙ্ক কত মজা, আপনি অঙ্ক মজা করে করতে পারবেন, ঠিক আছে? জি, তিনবার পর পর বামে ঘোরা মানে, আচ্ছা তিনবার পর পর বামে ঘোরা মানে কি বোঝায় দেখেন, তাহলে আমি এদিকে আছি, ধরেন আমি এদিকে আছি, মনোযোগ দিন, আমি এদিকে আছি, তিনবার পর পর বামে ঘুরবো, তিনবার পর পর বামে, তাহলে বাম আমার কোন দিকে? এদিকে না? তাহলে এই যে একবার ঘুরলাম বামে, একবার হলো, আবার বামে ঘুরবো, আমার বাম কিন্তু এই পাশে, আবার বামে ঘুরলাম, আমি আবার বামে ঘুরবো, তাহলে আমি এবার আমার বাম কিন্তু এদিকে, তাহলে আবার বামে ঘুরলাম, তাহলে আমি তাকাইছিলাম কোন দিক? প্রথমে কিন্তু এদিকে তাকাইছিলাম, তাহলে তিনবার পর পর বামে ঘুরে আমি এই পাশে চলে আসছি, এদিকে তাকাই আছি। তার মানে ঘটনা হলো তিনবার পর পর বামে ঘোরা যা বোঝায় তিনবার পর পর বামে না ঘুরে একবার ডানে ঘুরলে তাই হয়ে যায়। ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি এদিকে তাকাই আছেন, তিনবার পর পর এদিকে তাকাই আছেন না, তাহলে তিনবার পর পর বামে ঘোরা মানে এই যে একবার বাম, একবার দুইবার বাম, তিনবার বাম, তিনবার বামে ঘুরে আমি এদিকে চলে আসলাম। কিন্তু আমি এটা কেন করবো? আমি তিনবার বামে না ঘুরে আমি একবার ডানে ঘুরলে এদিকে চলে আসছি। তার মানে তিনবার পর পর বামে ঘোরা মানে একবার ডানে ঘোরা। জি জি, বোঝা গেছে বিষয়টা? তিনবার পর পর বামে ঘোরা মানে হচ্ছে একবার ডানে ঘোরা। হ্যাঁ, মানে একবার ডানে ঘোরা। ক্লিয়ার? বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন প্রশ্ন হচ্ছে তিনবার পর পর ডানে ঘোরা মানে কি? একবার বামে ঘোরা।
হ্যাঁ, তিনবার পর পর ডানে ঘোরা মানে একবার বামে ঘোরা, বুঝা গেছে না বিষয়টা? দেখো কিভাবে, দেখেন তিনবার পর পর ডানে ঘুরবো, তার মানে আমি এদিকে তাকায় আছি, ডান মানে এদিকে, তাহলে একবার ঘুরলাম একবার ডান, দুইবার ঘুরলাম দুইবার ডান, এবার আবার ডানে ঘুরবো, ডান কিন্তু এই পাশে, তিনবার ঘুরলাম, তার মানে আমি তাকাইছিলাম এদিকে, তিনবার ডানে ঘুরে আমি এদিকে চলে আসলাম। ভাই আমি তাকাইছিলাম এদিকে, তিনবার ডানে ঘুরে আমি এদিকে গেছি, তাহলে আমি তিনবার ডানে না ঘুরি, আমি যদি একবার এই বামে ঘুরি তাহলে এদিকে চলে যাব। বোঝা গেছে বিষয়টা? জি জি, ওকে। হ্যাঁ, এবার আপনারা আরেকটা পয়েন্ট আছে, তারপর বসেন, সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে চারবার পর পর ডানে বা বামে ঘোরা মানে কি? আচ্ছা, চারবার পর পর বামে বা চারবার পর পর ডানে বা বামে ঘোরা মানে কি বোঝায়? হ্যাঁ, চারবার পর পর, হ্যাঁ এবার খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, চারবার পর পর, ঠিক আছে, আচ্ছা তাহলে চারবার, ধরেন আমি এদিকে তাকায় আছি, এখন আমি চারবার ডানে ঘুরবো, মনে হয় চারবার পর পর ডানে ঘুরবো, এদিকে তাকায় আছি তাই ডানে ডানে, হ্যাঁ ডানে ডানে বা বামে যাই হোক, হোয়াটএভার ইট মে বি, তাহলে একবার ডান, হ্যাঁ আরেকবার ডান, এই পাশে ডান, দুইবার ডান আবার ডান, ডান কিন্তু এই পাশে, হ্যাঁ তিনবার ডান আবার ডান, ডান মানে এই পাশে, তাহলে চারবার পর পর ডানে ঘোরা মানে হলো যেদিকে তাকাইছিলেন ওদিকে চলে আসা। হ্যাঁ, আগের অবস্থা, এই যে যে পছন্দ, এটা যখন আপনি প্র্যাকটিক্যালি ফিল করবেন আর ভুলবে না, তার মানে চারবার পর পর ডানে ঘোরা মানে আপনি যেদিকে তাকাইছিলেন সেদিকে চলে আসা। তাহলে একই কথা, চারবার পর পর যদি বামে ঘোরেন, চারবার পর পর যদি বামে ঘোরেন তাহলে একই দিকে চলে আসবেন। তাহলে তিনটা পয়েন্ট, আপনাকে তিনটা পয়েন্ট মনে রাখতে হবে। দুইবার পর পর ডানে বা বামে ঘোরা মানে হচ্ছে আপনি যেদিকে তাকাইছিলেন তার উল্টা দিকে চলে গেলেন, দ্যাট মিন্স উত্তর দিকে তাকায় থাকলে দক্ষিণ দিকে চলে গেলেন। তিনবার পর পর ডানে ঘুরলেন মানে হচ্ছে, জি অঙ্ক করার সময় মূল মজা, এখন তো মজা আসেনি। তিনবার পর পর ডানে ঘুরলেন মানে হচ্ছে একবার বামে ঘুরলেন, ওকে। তিনবার পর পর বামে ঘুরলেন মানে একবার ডানে ঘুরলেন। চারবার পর পর ডানে ঘুরলেন মানে যেদিকে তাকাইছিলেন সেদিকে চলে আসলেন, ওকে। চারবার পর পর বামে ঘুরলেন মানে যেদিকে তাকাইছিলেন সেদিকে চলে আসলেন, ওকে। আচ্ছা এখন বসেন, সমস্যা নেই, এখন আমরা অঙ্ক করা শুরু করে দিব। আচ্ছা আচ্ছা, এখন দেখেন প্রথমে কি বলছে, শরীফ শরীফ একজন লোক, তার বাড়ি থেকে রওনা করে 5 মাইল পূর্বে যায়। আর এই যে শোনেন, এখন আমি আপনাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে যখন আমাদেরকে এরকম কিছু বলবে যে 4-5 মাইল, মানে আমাদের কিন্তু এই অঙ্কে কিন্তু নির্ণয় করতে পারেনি, এই অঙ্কে কিন্তু আমাদেরকে ডিসটেন্স নির্ণয় করতে পারেনি যে 4 মাইল পূর্বে 5 মাইল পূর্বে, এখন সে কত দূরে আছে, জাস্ট কোন দিকে আছে সেটা নির্ণয় করতে বলছে। যখন বলবে কোন দিকে আছে, সেক্ষেত্রে এই দূরত্বগুলা কোনো ব্যাপারই না, এই দূরত্বগুলা কোনো ব্যাপারই না, এই দূরত্বগুলা কোনো ব্যাপার না। কেন? কারণ দূরত্বটা নির্ণয় করতে বলেনি, সেক্ষেত্রে আমরা দূরত্ব যাই থাক এগুলো আমরা মাথায় নিব না। যখন শুধু বলছে কোন দিকে, তাহলে আমরা দূরত্বটা কি কাউন্ট করবো না। এখন কি বলছে, শরীফ তার বাড়ি থেকে রওনা হয়ে 5 মাইল পূর্বে যায়, তার মানে শরীফ তার বাড়ি থেকে রওনা হয়ে 5 মাইল পূর্বে গেছে। তাহলে আমি প্রথমে একটা চিত্র আঁকাচ্ছি। শরীফের বাড়ি কোথায়? শরীফের বাড়ি হলো মূল বিন্দুতে, সব সময় এই ধরনের অঙ্কে শরীফের বাড়ি হলো মূল বিন্দুতে। এই মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে কোন দিকে গেছে? 5 মাইল পূর্বে। তাহলে প্রথম কাহিনী হচ্ছে 5 মাইল পূর্বে গেছে। পূর্ব কোন দিকে? এদিকে। তার মানে এই যে শরীফ এই দিকে যাচ্ছে, শরীফ কোন দিকে যাচ্ছে? এইদিকে যাচ্ছে 5 মাইল পূর্বে। আমি একটু খাতা লিখছি। এই যে শরীফ তার বাড়ি থেকে যাত্রা শুরু করে, মনোযোগ দেন, শরীফ তার বাড়ি থেকে যাত্রা শুরু করে 5 মাইল পূর্বে, তাহলে এটা নর্থ, এটা সাউথ। খাতা নেবেন কি? এই ধরনের খাতা লাগবে, ডান বাম, তাহলে ইস্ট ওয়েস্ট। এই যে 5 মাইল পূর্বে গেল, এই যে শরীফ এদিকে আছে। এবার কি হয়েছে? এবার এরপর বামে ঘুরে 3 মাইল যায়, মনোযোগ দেন, এরপর বামে ঘুরে 3 মাইল যায়, তারপর আবার বামে ঘুরে 2 মাইল যায়। শরীফ এখন কোন দিকে মুখ করে আছে? তাইলে বলেন তো, এই যে শরীফ যে 5 মাইল গেল, এই 5 মাইল যাওয়ার পরে বামে কয়বার ঘুরছে? প্রথমে একবার বামে ঘুরছে, একবার বাম, তারপরে আবার বামে ঘুরছে, একবার বাম, তার মানে মোট কয়বার বাম? তার মানে শরীফ 2বার বামে ঘুরছে পরপর। তার মানে শরীফ এইদিকে 5 মাইল যাওয়ার পরে 2বার বামে ঘুরছে। তার মানে প্রথমে পূর্ব দিকে যাচ্ছিল, তারপরে পরপর 2বার বামে ঘুরছে। পরপর 2বার বামে ঘোরা মানে কি হয়? পরপর 2বার বামে ঘোরা মানে যেদিকে যাচ্ছিল তার উল্টা দিকে চলে আসা। তার মানে এইদিকে যাচ্ছিল সে, উল্টা মানে পশ্চিম দিকে চলে আসছে, তার মুখ এখন কোন দিকে? পশ্চিম দিকে। বোঝা গেছে বিষয়টা? এবার বুঝছেন, সে এখন পশ্চিম দিকে আছে। ভেরি মাচ। দেখেন ওই যে 2বার বামে ঘুরছে, আমরা কিন্তু ওই থিওরিটাই আমাদেরকে কি করছে? হেল্প করছে। এবার কি বুঝতে পারছেন? দেখেন তো আমি কেন ওই কথাগুলো বারে বারে বললাম, এবার বুঝতে পারছেন কিনা প্লিজ একটু আমাকে বলবেন।
সে কিন্তু দুইবার বামে ঘুরছে। প্রথমে পূর্ব দিকে 5 মাইল গেছে, এই পূর্ব দিকে 5 মাইল যাওয়ার পরে একবার বামে ঘুরছে, আবার বামে ঘুরছে, মানে দুইবার বামে ঘুরছে। তা দুইবার বামে ঘুরছে মানেই তো সে যেদিকে যাত্রা করছিল তার উল্টা দিকে চলে আসছে। তাহলে পূর্ব দিকে যাচ্ছিল, তাহলে চলে আসছে উল্টো দিকে। তাহলে পূর্বের উল্টা দিক কোন দিক? পশ্চিম দিক। ক্লিয়ার? এরপর আরো সুন্দর সুন্দর অঙ্ক আছে যেগুলাতে এগুলার আরো অ্যাপ্লিকেশন আসবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখন আমরা চলে যাবো নেক্সট প্রশ্নে। জি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার কি বলছে দেখেন। আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন কি বলছে? 21 নম্বরে বলছে অমি দক্ষিণ দিকে 3 কিলোমিটার হাঁটার পর, অমি একজন লোক, সে দক্ষিণ দিকে 3 কিলোমিটার হাঁটার পর, তার মানে অমি প্রথমে দক্ষিণ দিকে 3 কিলোমিটার হাঁটছে, হাঁটার পর বাম দিকে ঘুরে গেল। বাম দিকে অমি না, আমি সরি আমি মানে আপনি নিজেই। তাহলে আমি দক্ষিণ দিকে 3 কিলোমিটার হাঁটার পর বাম দিকে ঘুরে গেলাম এবং আরো 5 কিলোমিটার হাঁটলাম। তাহলে প্রথমে দক্ষিণ দিকে 3 কিলোমিটার হাঁটছি। তাহলে ইনিশিয়াল স্টেজে কোন দিকে যাত্রা শুরু করছে? দক্ষিণ দিকে। মনোযোগ দেন। তাহলে এইটা বুঝতেই পারছেন দক্ষিণ দিকে, এই যে দক্ষিণ, তাহলে এটা হলো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এই দক্ষিণ দিকে কয় কিলোমিটার? এই দক্ষিণ দিকে 5 কিলোমিটার। খাতা নিতে হবে, আমি তো খাতা নিই। আচ্ছা এই যে দক্ষিণ দিকে, আচ্ছা এই দক্ষিণ দিকে 5 কিলোমিটার, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। দক্ষিণ দিকে এইদিকে 5 কিলোমিটার, এই যে দক্ষিণ দিকে 5 কিলোমিটার হাঁটার পর কি করছে? হাঁটার পর বাম দিকে ঘুরে গেলাম। তার মানে দক্ষিণ দিকে 5 কিলোমিটার হাঁটার পর বাম দিকে ঘুরছে, বাম দিকে ঘুরে 5 কিলোমিটার হাঁটলাম। তার মানে একবার বামে ঘুরে 5 কিলোমিটার হাঁটছে, দরকার নেই। তারপর ডান দিকে ঘুরে আবার 7 কিলোমিটার হাঁটলাম। তার মানে একবার বামে ঘুরছে, একবার বামে ঘুরছে, একবার ডানে ঘুরছে, একবার বাম একবার ডান। আচ্ছা বামে ঘুরে আবার 7 কিলোমিটার। অবশেষে আমি কোন দিকে হাঁটছি? এবার সবাই মনোযোগ দেন। যখন এরকম অঙ্ক আসবে, প্লিজ একটু তাকান তো, একটু তাকান। যখন এরকম অঙ্ক আসবে যে এমন অঙ্ক আসবে যে 5 বার ডান 7 বার বাম, মনোযোগ দেন প্লিজ, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। 5 বার ডান দিকে গেল, 7 বার বাম দিকে গেল। হ্যাঁ, 5 বার ডান 7 বার বাম। তাহলে 5 বার ডান 7 বার বাম এরকম কেস যদি তৈরি হয় সাপোজ, সেক্ষেত্রে আমরা এতবার ডান বাম নিব না, জানেন? আমরা এই ডান যতবার টোটাল ডান থেকে টোটাল বাম বিয়োগ করব। হ্যাঁ, টোটাল ডান মাইনাস টোটাল বাম। তাহলে 7 বার বাম থেকে আচ্ছা টোটাল বাম মানে বড়টা আগে রাখবেন। হ্যাঁ, বাম থেকে টোটাল ডান বা টোটাল ডান থেকে টোটাল বাম, যেটা বড় সেটা সামনে রাখবেন। তাহলে 7 বার থেকে 5 বার বিয়োগ করলে 2 বার কি থাকছে বেশি? 7 বার বাম থেকে 5 বার ডান বিয়োগ করলে 2 বার যে থাকলো, এটা কি থাকলো? 2 বার বাম বেশি থাকলো। তার মানে আমরা যখন অনেকবার ডান বাম হবে, তখন টোটাল বাম থেকে টোটাল ডানটা বিয়োগ করার পরে যেটা থাকবে ওইটুক নিয়ে কাজ করলেই আমাদের টোটাল কাজের ক্যালকুলেশন একই আসবে। বুঝা গেছে বিষয়টা? তাহলে এখানে কয়বার বাম? একবার বাম। কয়বার ডান? একবার বাম ডান। তাহলে একবার হচ্ছে বাম মাইনাস একবার হলো ডান। তাহলে একবার বাম থেকে একবার ডান বাদ দিলে কোনো বাম ডান থাকছে না, ফলাফল 0। যখন ফলাফল 0 মানে বাম থেকে ডান ক্যান্সেল হয়ে গেছে, এর মানে হলো ওই লোকটা যেদিকে যাত্রা শুরু করছিল সেদিকে আছে, ওই লোকটা যেদিকে যাত্রা শুরু করছিল সেদিকে আছে। তার মানে এই লোকটা যাত্রা শুরু করছিল কোন দিকে? দক্ষিণ দিকে। তার মানে সে দক্ষিণ দিকে আছে। আশা করি বুঝতে পারছেন। আর যারা মনে করেন যে বুঝতে চান, তাহলে এই যে দেখেন, প্রথমে সে দক্ষিণ দিকে 5 কিলোমিটার গেছে, এই দক্ষিণ দিকে যাওয়ার পর কোন দিকে ঘুরছে? বাম দিকে। আমি আগেই বলছিলাম এই তীর চিহ্ন আপনি এখন মাথার দিকে নিয়ে যাবেন। হ্যাঁ, তীর চিহ্ন উপরে নিয়ে যান, আপনি মনে করেন যাচ্ছেন। এবার বাম কোন পাশে? বাম কিন্তু এবার এই পাশে। তাহলে আপনি এখন বামে ঘুরে এদিকে আসছেন। কয় কিলোমিটার? এই যে এইদিকে বামে ঘুরে এদিকে কয় কিলোমিটার গেছেন? 5 কিলোমিটার গেছেন। এবার আবার বামে ঘুরছেন, তাহলে এই তীর চিহ্ন আবার উপরে তুলে দেন। এবার বাম কোন দিকে? এবার কিন্তু এবার ডানে গেছেন। এবার ডান কোন দিকে? ডান কিন্তু এদিকে। তাহলে ডান দিকে। তার মানে এবার আপনি যেরকম শুরু করছিলেন সেরকম কাগজটা নিয়ে যান। এই দেখেন, তাহলে শুরু করছিলেন সাউথে, যাচ্ছেন সাউথে। ক্লিয়ার বিষয়টা? যদি মনে করেন যে আপনি এই খাতা কলমে করবেন, যতবার ডান বাম বলা আছে
তাহলে ওই খাতায় ঘুরাবেন আর করবেন তীর চিহ্নটা সবসময় সামনে রাখবেন। তবে এটা ভালো মেথড না। এই যে আরো একটা অঙ্ক বাড়ালে আপনি বুঝতে পারবেন। ডান মাইনাস বাম করে রেজাল্টেন্ট যা থাকবে ততবার নিয়ে কাজ করব। ওকে, আচ্ছা এবার দেখেন। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। কত নাম্বার? 21 এর পরে 22। এবার বুঝতে পারবেন, একজন লোক হেঁটে 3 কিলোমিটার উত্তর দিকে গেল, তারপর বাম দিকে 2 কিলোমিটার গেল, তারপর বাম দিকে 3 কিলোমিটার গেল, তারপর ডান দিকে সোজা হাঁটলো, সে এখন কোন দিকে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, একজন লোক প্রথমে ইনিশিয়াল স্টেজে যাত্রা শুরু করছে কোন দিকে? 3 কিলোমিটার উত্তর দিকে গেল, তাহলে প্রথমে সে ইনিশিয়াল স্টেজে উত্তর দিকে 3 কিলোমিটার। এই যে আমি দেখেন, তাহলে প্রথমে কিন্তু এই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে এই যে প্রথমে ইনিশিয়াল স্টেজে উত্তর দিকে যাচ্ছে, এই যে এদিকে যাচ্ছে লোকটা, কিন্তু এদিকে যাচ্ছে। আচ্ছা 3 কিলোমিটার উত্তর দিকে গেল, এরপরে কি করছে লোকটা? এরপরে সে তারপর বাম দিকে 2 কিলোমিটার গেল, তাহলে বাম, তাহলে একবার বাম, তারপরে আবার সে বাম দিকে, তাহলে দুইবার বাম দিকে। কয়বার ঘুরছে? বাম দিকে ঘুরছে দুইবার মোট। এই তার সে যাত্রা যে পথটা, তার মধ্যে বাম দিকে দুইবার, ডান দিকে কয়বার? তারপর সে ডান দিকে হাঁটলো, ডান দিকে, তারপর সে ডান দিকে সোজা হাঁটলো, তারপর ডান দিকে একবার, ডান দিকে একবার। তাহলে এই বাম থেকে ডান বিয়োগ করলে দুইবার বাম থেকে একবার ডান বিয়োগ করা মানে একবার বাম থাকে না? হ্যাঁ, তার মানে আমি এই অঙ্কের ক্যালকুলেশনে শুধু এই দুইবার বাম একবার ডান টোটাল হিসাব না করে একবার বামের হিসাব করলেই হবে। অর্থাৎ এই লোকটা উত্তর দিকে যাচ্ছিল, এই পয়েন্ট থেকে সে একবার বাম হিসাব করলেই হবে। তাহলে আপনি বলেন তো, এই 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 যে এই দিক থেকে বাম কোন দিকে? বাম হলো এই পাশে, এই পাশে, তাই না? এই পাশে কোন দিকে? পশ্চিমে। এদিকে পশ্চিম না, তার মানে লোকটা এখন কোন দিকে আছে? পশ্চিম দিকে আছে। আশা করি বুঝতে পারছেন। ওয়েস্ট, পশ্চিমে, জি ওয়েস্ট। তার মানে আমি আবার বলছি, আপনার কাজ হলো ভাইয়া, হয় যদি আপনি মনে করেন না ডান বাম সবই আমি আঁকাবো, তাহলে কি করবেন? তাহলে খাতায় আঁকাতে পারেন, ঘুরাবেন বারে বারে। কিন্তু যদি মনে করেন না আমি এই যে স্মার্ট ক্যালকুলেশন, টোটাল বাম কত দিকে কতবার ঘুরছে সেটা বের করবো, টোটাল কতবার ডান দিকে ঘুরছে সেটা বের করবো, তারপর বিয়োগ করবো, বিয়োগ করে যে ফলাফল আসবে ওই ফলাফলটা হিসাব করলে টোটাল ফলাফলের সাথে একই আসবে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 23 নাম্বার। একটি লোক সকালবেলা ঘুম থেকে উঠে যখন, আচ্ছা এখানে কিন্তু অপশন নাই, অপশন না থাকলো। একটি লোক সকালবেলা ঘুম থেকে উঠে যখন যাত্রা শুরু করে, সূর্য তখন তার পিছনে। 10 মিনিট পর সে বাম দিকে ঘুরলো এবং 20 মিনিট পর আবার বামে ঘুরলো, আবার 20 মিনিট পর সে বাম দিকে ঘুরলো, এখন তার মুখ কোন দিকে? আচ্ছা আচ্ছা দেখেন, এবার দেখেন কি বলছে। একজন লোক সকালবেলা ঘুম থেকে যখন উঠে যাত্রা শুরু করলো, সূর্য তার পিছনে। এখানে আপনাকে হিসাব করতে হবে যে প্রথমে সে কোন দিকে যাচ্ছে সকালবেলা। সকালবেলা সূর্য, ভাইয়া সকালবেলা সূর্য কোন দিকে থাকে? সূর্য থাকে সকালবেলা, কিন্তু সূর্য পূর্ব দিকে থাকে। তার মানে সূর্য এখন পূর্ব দিকে। হ্যাঁ, এখন কি বলছে? সে যখন যাত্রা শুরু করলো, সূর্য তার পিছনে। ভাই সকালবেলা সূর্য পিছনে, সূর্য কোন দিকে থাকে? পূর্ব দিকে। তাহলে সূর্য লোকটার পিছনে, তার মানে লোকটা সূর্য যেদিকে সেদিকে তাকায় নাই, সূর্যের বিপরীত দিকে তাকায় আছে। লোকটা সূর্যের বিপরীত দিকে তাকায় আছে, কেন? সূর্য পিছনে। সকালবেলা সূর্য পিছনে মানে কি? যদি সূর্যের দিকে তাকায় থাকতো তাহলে তো সূর্য সামনে থাকতো। সূর্য পিছনে মানে সূর্য যেদিকে সে তার বিপরীত দিকে হাঁটছে, এটা বুঝতে হবে। তাহলে সকালবেলা সূর্য থাকে পূর্বে, তাহলে সেই লোকটা হাঁটছে পশ্চিমে, তার মানে ইনিশিয়াল স্টেজে সে পশ্চিম দিকে হাঁটছে। দেখেন, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। আচ্ছা এখন কি বলছে? তার মানে ইনিশিয়াল স্টেজে সে পশ্চিম দিকে হাঁটছে। এই যে লোকটার মুখ, এই যে তীর লোকটা। হ্যাঁ, এবার সে কি করছে? সে 10 মিনিট পর সে বাম দিকে ঘুরলো, একবার বাম। 20 মিনিট পর সে আবার বাম দিকে ঘুরলো, দুইবার বাম। 20 মিনিট পর আবার বাম দিকে ঘুরলো। এই অঙ্কে সে 3 বার বাম দিকে ঘুরছে, 3 বার বাম। ডানে কিন্তু ঘোরেনি, তার মানে 3 বার বাম দিকে ঘুরছে। এখন সে কোন দিকে মুখ করে আছে? তাহলে লোকটা তীর চিহ্নটাকে উপরে নেন, আগে লোকটা এই তীর চিহ্নটাকে উপরে নেবেন না, কারণ আপনি যদি আমার কথা বলেন, লোকটা এখন এদিকে মুখ করে আছে না। তাহলে তো আমি কি বুঝাইছিলাম, যখনই ডান বামের কথা আসবে তখন আমরা আইডেন্টিফাই করতে হলে এটাকে তো আমাকে উপরের দিকে নিতে হবে। তাহলে 3 বার মানে একবার ডান, 3 বার বামে ঘোরা যা বোঝায়, একবার ডানে ঘোরা তাই বোঝায়। তার মানে আমরা হিসাব করবো একবার ডানে ঘুরছে।
তাহলে এখন লোকটা তো আছে এইদিকে, তাহলে এদিক থেকে ডান কোন দিকে? ডান তো এইদিকে, ডান তো এইদিকে, তার মানে এখন সে এইদিকে আছে। এদিক মানে কোন দিকে দেখেন তো? এদিক মানে উত্তর দিকে, তার মানে সে উত্তর দিকে মুখ করে আছে। জি, বোঝা গেছে কি বিষয়টা? এখন দেখেন তিনবার বাম হিসাব করার দরকার কি ভাই? তিনবার বাম মানে তো একবার ডান দিকে ঘোরা। ক্লিয়ার আছে কি বিষয়টা? এবার বলেন তো আপনাদের এটা ইফেক্টিভ লাগছে কিনা বিষয়টা, মানে ক্যালকুলেশন জটিলতা এড়ানো যাচ্ছে কিনা? প্লিজ একটু কমেন্ট, মানে আমাকে কমেন্ট করে জানান। জি, কিছু জটিল জটিল আপনাকে ক্লাস আবার দেখতে হবে। এটাকে যদি জটিল বলেন তাহলে তো টোটাল হিসাব করলে আপনার আরো খারাপ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 24 নাম্বার, 24 মুছে দিচ্ছি এটা। 24 নাম্বার প্রশ্নে কি বলছে? 24 নাম্বার প্রশ্নে বলছে ভোরবেলা আপনি যখন বেড়াতে বের হয়েছেন, বেড়ানোর সময় সূর্য আপনার সামনে, কিছুক্ষণ পর আপনি বাম দিকে ঘুরলেন, কয়েক মিনিট পর আপনি ডান দিকে ঘুরলেন, এখন আপনি কোন দিকে মুখ করে আছেন? আচ্ছা, আচ্ছা দেখেন, সকালবেলা আপনি বেড়াতে বের হয়েছেন, সকালবেলা বেড়াতে বের হয়েছেন, ভালো কথা। বেড়ানোর সময় সূর্য আপনার সামনে, সকালবেলা সূর্য কোন দিকে থাকে? সূর্য পূর্ব দিকে থাকে। তাহলে সূর্য যেহেতু পূর্ব দিকে আছে আর সূর্য আপনার সামনে, তাহলে সূর্য সামনে আছে মানে আপনি সূর্যের দিকে মুখ করে আছেন। তার মানে সূর্য আপনার সামনে মানে আপনি পূর্ব দিকে, মানে সূর্যের দিকে মুখ করে আছেন। আর সকালবেলা সূর্য কোন দিকে? পূর্ব দিকে, তার মানে আপনি পূর্ব দিকে মুখ করে আছেন। তার মানে হাঁটার সময় আপনি শুরু করছেন, স্টার্ট করছেন পূর্ব দিকে। তাহলে এই যে যাত্রা শুরু করছেন কোন দিকে? এই যে পূর্ব মানে এইদিকে। তাহলে এই যে আপনি পূর্ব দিকে যাত্রা শুরু করছেন। এবার তারপরে কি করছেন? তারপরে আপনি আপনি বাম দিকে ঘুরলেন, কয়েক মিনিট পর আপনি আবার ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে? তাহলে একবার বাম আর হচ্ছে কি একবার ডান। তাহলে বিয়োগ করলে কি কাটাকাটি, তার মানে জিরো, কোনো পথ, তার মানে বাম ডান মিলে কাটাকাটি। যখন বাম ডান সমান হবে তার মানে কি হবে? আপনি যেদিকে যাত্রা করছিলেন সেদিকে মুখ করে আছেন। তার মানে আপনি যাত্রা করছিলেন পূর্ব দিকে, আপনি পূর্ব দিকে মুখ করে আছেন। তার মানে উত্তর হচ্ছে পূর্ব দিকে। জি, সেম সাইড। ডান বাম যখন সমান হয়ে যাবে তখন বুঝবেন কি যেদিকে যাত্রা করছিল সেদিকে আছে। এর চেয়ে আর সহজ ভাবে বলা পসিবল না। জি, আচ্ছা এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কত নাম্বার? আচ্ছা, এক ব্যক্তি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে থাকার সময় পর পর দুইবার ডান দিকে ঘুরলো, তারপর পর পর তিনবার বাম দিকে ঘুরলো এবং সবশেষ পর পর দুইবার ডান দিকে ঘুরলো। সে এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? আচ্ছা, সে এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? আচ্ছা, এখন দেখেন কত নাম্বার এটা? 25। 25 এর আগে 24 ছিল, 24 হচ্ছে 24 পূর্ব দিকে, 23 উত্তর ছিল, ঠিক আছে। আচ্ছা, 25 কি বলছেন? একজন লোক পূর্ব দিকে, তার মানে ইনিশিয়াল স্টেজে সে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, ইনিশিয়াল স্টেজে। আচ্ছা, পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে পূর্ব কোন দিকে? ওই দিকে, তার মানে সে পূর্ব দিকে মুখ করে দাঁড়াইছিল। এই যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে পূর্ব দিকে মানে এইদিকে মুখ করে দাঁড়াইছিল, তার মুখ এইদিকে ছিল, মুখ যেদিকে আমরা স্থির ছিল সেদিকে দিচ্ছি। এবার কি করছে সে? এইবার সে পরপর দুইবার ডান দিকে, দুইবার ডান, আবার পরপর তিনবার বাম দিকে এবং পরপর দুইবার ডান দিকে। তার মানে সে ডানে মোট কয়বার ঘুরলো? প্রথমে দুইবার ডান, পরে দুইবার ডান। তাহলে ডান হচ্ছে ডান ইজ ইকুয়াল টু 2 + 2 ইজ ইকুয়াল টু 4 বার। তাহলে ডান কিন্তু 4 বার, আর বাম কয়বার? এবং পরপর তিনবার বামে ঘুরলো, তাহলে বাম কয়বার? 3 বার। তাহলে ডান থেকে বাম বাদ দিলে পারে, দেখেন 4 বার থেকে 3 বার বাদ দিলে ডান বেশি না? ডান কিন্তু 4 বার, বাম 3 বার। তাহলে 4 বার ডান থেকে 3 বার বাম দিলে একবার কি থাকছে? একবার বেশি, ডান একবার বেশি না? জি, তার মানে আপনি এত কিছু হিসাব না করে একবার ডান হিসাব করলেই হবে।
ডান 4 বার বাম 3 বার, তাহলে 4 বার ডান থেকে 3 বার বাম বাদ দিলে একবার এক্সট্রা কি থাকছে, ডান একবার বেশি থাকছে না, ওই একবার ডানের হিসাব করব। তাহলে লোকটা হলো পূর্ব দিকে প্রথমে দাঁড়াইছিল, এবার এতবার ঘুরছে, এত কিছু করার পরে আমাদের হিসাব হলো একবার ডানে ঘুরবে। আমি তো বলছিলাম তীর চিহ্ন সবসময় উপরের দিকে হিসাব করতে হবে। তাহলে এই যে, তাহলে লোকটা হলো এদিকে তাকায় আছে, এবার ডানে ঘুরবে। ডান কোন দিকে ভাই? ডান এই পাশে, তীর চিহ্ন ডানের পাশে। এই পাশে মানে কোন দিকে? এই যে দেখেন তো, এটা কোন দিক? সাউথ। তারপরে দক্ষিণ দিকে তাকায় আছে, দক্ষিণ দিকে তাকায় আছে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন সবাই। দক্ষিণ দিকে একদম সিম্পল হিসাব, আপনাকে শুধু চিন্তা করতে হবে কতবার ডান কতবার বাম, এই বিষয়টা হিসাব করে ডান থেকে বাম বিয়োগ করলে যেটা এক্সট্রা থাকবে ওইটুকু হিসাব করলে হবে। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। তো আপনাদের এই ক্লাসটা সূর্য মাথার উপরে থাকলে, আচ্ছা আচ্ছা, সূর্য মাথার উপর থাকে 12টার দিকে, তো ওইভাবে আসবে না। ওইভাবে আসলে কি হবে সেরকম একটা প্রশ্ন আছে, আমি বলে দিব। তো আজকে ক্লাসটা আপনার কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনি বুঝতে পারছেন কিনা। যারা বুঝতে পারেননি তারা ভিডিওটা আর দুই একবার দেখবেন, দেখবেন আপনি নিজেও বুঝবেন, একটু প্র্যাকটিক্যালি ফিল করার বিষয়টা, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, মেসেঞ্জারে নক দিতে পারেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।